নমস্কার। অ্যাস্ট্রোফিল অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত, अभिनंदन। আমি श्री देवव्रत। एस्ट्रोफिल एस्ट्रो एनालिसिस में आप लोगों का स्वागत है। मैं हूं श्री देवव्रत। आज একটা চার্ট নিয়ে আলোচনা করব। বর্তমান সময় এই চার্ট অর্থাৎ এই বিষয়টা নিয়ে বহুল চর্চিত। तो अभी एक चार्ट लेके मैं इसको एनालिसिस करूंगा जो फिलहाल जो अभी इन दिनों में बहुत ही आइकॉनिक है। আমি আগে বলে দিই নামটা। এই চার্ট হচ্ছে প্রয়াত সুশান্ত সিং রাজপুত। अभी जो चार्ट हम एनालिसिस करने वाला हूँ वो है सुशांत सिंह राजपूत, जो 2 महीना से ज़्यादा हो गया है उनका एक्सपायरी हो जाने के होने का। तो আমি সেই সময় হয়তো মৃত্যুর 7 দিন কি 10 দিনের মধ্যে যখন সারা ফেসবুকে ইউটিউবে অনেকেই আলোচনা শুরু করে দিয়েছিলেন, অর্থাৎ আমি অ্যাস্ট্রোলজির গ্রাউন্ড থেকে বলছি। অনেক আমার অ্যাস্ট্রোলজি ভাইয়েরা বন্ধুরা বিজ্ঞজন যারা আছেন তারা এটা আলোচনা শুরু করেছিলেন। অনেক ভিডিও হয়েছে, অনেক ইউটিউবে আপনারা দেখবেন শেয়ার হতে। আর সেই সময় তার চার্টে যেটা আমরা গুগলে পাচ্ছি যে সময়টা, সেই সময়টা হচ্ছে বোধহয় খুব সম্ভব দুপুর 12টা। তা আমি সেই সময় ধরেই কিন্তু সবাই চর্চা করেছেন, অ্যানালাইসিস করেছেন। তবে সেই সময়ের জন্য আমি এর বিরোধিতা করেছিলাম। তার কারণটা ছিল সবে লোকটা মারা গেছে, তার পরিবারের কথা ভেবে, টোটাল সার্কামস্টেন্সেসের কথা ভেবে আমি প্রতিবাদ করেছিলাম যে এই সময় এই আলোচনাটা বন্ধ হওয়া উচিত। আমি কেন, অনেকেই এটা প্রতিবাদ করেছিলেন যতদূর আমি জানি। এবং সেই সময় আমি বলেছিলাম এর মেষ লগ্ন কখনো হতেই পারে না, মানে অর্থাৎ সেই 12টা ধরে সুশান্ত সিং রাজপুতের মেষ লগ্ন নাকি বেরোচ্ছিল। আর সেই হিসেবে আমরা জানতে পারলাম দ্য সুইসাইডিয়াল কমিটমেন্ট, মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু হয়নি। তো সেটা মাথায় রেখে, সেই বিষয়টাকে মাথায় রেখে আমি রেকটিফিকেশন করেছিলাম, যেটা আমার তুলা লগ্ন বেরোচ্ছিল, অর্থাৎ রাত 1:20 আশেপাশে এরকম একটা কিছু। তো পরবর্তীকালে আমার একজন স্টুডেন্ট বন্ধু তিনি আমাকে কনফার্ম করলেন যে এনার সময়টা অর্থাৎ টিওবি, টাইম অফ বার্থ টাইমটা হচ্ছে তার 2:15, রাত 2:15, পাটনা, বিহার। তো সুতরাং সুশান্ত সিং রাজপুত 21শে জানুয়ারি 1986 রাত 2:15 AM, পাটনা, বিহার। তো আমি এখন এই শ্যুটটা করছি এবং এখানে কিছুটা আমি হিন্দি বলার চেষ্টা করছি। হিন্দিটা অতটা আমি ফ্রিকুয়েন্টলি বলতে পারি না, চেষ্টা করছি আর কি। হয়তো চেষ্টা করতে করতে একটা সময় ফ্রিকুয়েন্টলি বলতে পারবো। তো আমি কেন হিন্দিটা এখানে জুড়ছি তার কারণ হচ্ছে যে আমার অনেক বন্ধু আছেন, শ্রোতা বন্ধু আছেন, দর্শক বন্ধু আছেন যারা আমাকে লাইক করেন, আমার আলোচনা শুনতে ভালোবাসেন। তাদের কথা ভেবেই কিন্তু আমি হিন্দিটা আমি চেষ্টা করছি। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সঠিকভাবে হয়তো বলতে পারছি না, বোঝাতে পারবো, তো একটু অ্যাডজাস্ট করবেন। এটা বাংলাতে তো আমি বলছি। इनका गुजर जाने का 7 या 10 दिन के बाद मैंने इसका
विरोध किया था, क्योंकि फिलहाल एक घटना घटा है जो इवेंट बहुत ही दुखदायक, सबके लिए अच्छा नहीं है, इंडस्ट्री के लिए अच्छा भी नहीं था, उनका परिवार के लिए अच्छा नहीं था। उसी टाइम में इसको छानबीन करना भी ठीक नहीं है। ये मानविकता का दृष्टिकोण से हम इसको महसूस किया था उस टाइम में। लेकिन टाइम बहुत बीत गया। अभी मुंबई पुलिस का इसका हाथ में था, इसका टोटल छानबीन करने का, कुछ नतीजा मिला नहीं। फिर सीबीआई का हाथ में है, ईडी का हाथ में है, ये लोग छानबीन कर रहे हैं। लेकिन ये एस्ट्रोलॉजी का दृष्टिकोण से अभी समय है परफेक्ट बार्थ डिटेल्स लेके इसका आलोचना करने का, डिस्कस करने का। अभी मुझे ये ठीक लगा, इसलिए हम ये वीडियो कर रहे हैं। जिस टाइम में बहुत एस्ट्रोलॉजर्स टेंट्स ने किए थे, वो एरीज एसेंडेंट घर के पकड़ के वो एनालिसिस किए थे। लेकिन वो जो एनालिसिस था, हम उस टाइम में मेरा फेसबुक टेक्स्ट में हम उस टाइम में लिखे थे, हिंदी में ही लिखे थे, कोशिश किए थे कि इनका ऐसे एरीज एसेंडेंट नहीं हो सकता। तो उसी हिसाब से इसका इवेंट ऑफ डेथ, जो इनका सुइसाइडल कमिटमेंट था, वही इवेंट को मद्दे नजर रखते मुझे लगा कि ये लिब्रा एसेंडेंट हो सकता है। तो उसी हिसाब से रात 1:20 या इसका आसपास में कुछ ऐसा ही होगा, मुझे इतना याद नहीं है। तो बाद में कोई मेरा एस्ट्रोलॉजर दोस्त का स्टूडेंट, वो मुझे कंफर्म किए हैं, वो इनका जो टाइम ऑफ बर्थ था 2:15 रात को, वही दिन 21 जनवरी 1986, 2:15 पाटना बिहार। तो उसी हिसाब से इसका हम आलोचना करेंगे, चर्चा करेंगे। तो पहले बात जो है, अभी जो छानबीन चल रहा है अभी कोई फाइनलाइज नहीं हुआ है। टोटल किसी का पर इसका संदेह हो रहा है, बहुत आदमी को पूछताछ किया जा रहा है, लेकिन हकीकत क्या होता है, हो सकता है अगर ये टाइम ठीक है तो हम उनको दोबारा भी पूछे, टाइम ठीक है नहीं, हाँ ये ऑथेंटिसिटी है, वो कहीं से उनको मिला है 2:15। अगर हम मान लेते हैं ये अगर टाइम ठीक है, और ये टाइम के हिसाब से मेरा जो एनालिसिस है, ये थोड़ा सा बहुत कुछ मिलजुल आ रहा है, बहुत कुछ मिल रहा है, जैसे कि हम अभी चर्चा करेंगे, चर्चा जारी रखेंगे। वो हम एकदम हॉरोस्कोप में आ जाएंगे। यहाँ स्क्रीन में एक चार्ट जरूर देख रहे हैं, वो उन्हीं का चार्ट है। आज पर 2:15 रात को 2:15 में 21 जनवरी पाटना बिहार, सुशांत सिंह राजपूत का वो एनालिसिस हम कर रहे हैं। तो इनका क्या वजह हो सकता है, क्या तबीयत का बिगड़ जाना, कोई पीछे कोई आदमी था इनको खत्म करने वाला या इनको इंसिस्ट करने वाला, ये जैसे कि वो हट जाए, दूर हो जाए, मर जाए, ऐसा कुछ और थिंकिंग था पीछे में किसी का, क्या हो सकता है, ये हम हॉरोस्कोप से जरिए, ये उनका जो हॉरोस्कोप है उससे हमको पता जरूर पड़ना चाहिए, पता लगेगा।
अगर ये टाइम ठीक है, बार बार बोल रहे हैं ये अगर टाइम ठीक है तो क्योंकि ये टाइम ठीक है इसीलिए हम कह रहे हैं टाइम ठीक होने का उम्मीद है, क्योंकि जो हम टोटल एनालिसिस करेंगे तो पता चलेगा। जो मेरा वीडियो आप लोग देख रहे होंगे, सुन रहे होंगे, आप इसको भी थोड़ा सा चर्चा में रहेंगे तो आपको समझ में आ जाएगा ये टाइम शायद 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 ठीक होगा। আমি সুশান্ত সিং রাজপুতের হরোস্কোপটা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটা হরোস্কোপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের হরোস্কোপ। সেটা অ্যাজ পার গিভেন টাইম 2:15 AM অন দ্যাট ডে 21 জানুয়ারি 1986, পাটনা, বিহার। তো আমি সরাসরি চলে যাচ্ছি চার্টে। স্ক্রিনে আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, খুব ভালো করে এটাকে বুঝতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি লগ্ন কিন্তু বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্রে। শনি সেখানে বসে অনুরাধা নক্ষত্রে, শনি কিন্তু বক্রি নেই, শনি ডাইরেক্ট আছে। সেকেন্ড হাউসে অর্থাৎ সেক্রেটারিয়াসে বুধ আছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং ক্যাপ্রিকর্নে অর্থাৎ মকর রাশিতে আছে রবি উত্তরাষাঢ়া, শুক্র উত্তরাষাঢ়া, বৃহস্পতি আছে ধনিষ্ঠা নক্ষত্রে, এবং রাহু আছে অশ্বিনী নক্ষত্রে, সেটা অ্যারিস সাইনে। চন্দ্র আছে কৃত্তিকা নক্ষত্রে বৃষ রাশিতে অর্থাৎ সেটা তরাসে। আর আমি গুলিকও ধরি, গুলিকটা আছে কিন্তু সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। এবং কেতু আছে সাথী নক্ষত্রে লিব্রায়, मंगल আছে विशाखा नक्षत्र लिब्रा। ये जो हॉरोस्कोप देख रहे हैं यहाँ पर एसेंडेंट इनका निकल रहा है, जो स्कॉर्पियो स्टार इन द स्टार ऑफ अनुराधा, शनि का नक्षत्र में। शनि भी वहाँ बैठे हुए हैं, सैटर्न बैठे हुए हैं वो खुद का नक्षत्र में। एंड सेकेंड हाउस में मरकरी है, वो उत्तराषाढ़ा यानी रवि का यानी सूर्य का नक्षत्र में, सेक्रेटेरियस में। एंड कैप्रिकॉर्न में जो है सान यानी सूर्यदेव जो है बैठे हैं उत्तराषाढ़ा, वो अपना खुद का नक्षत्र में। एंड शुक्र जो है वो भी उत्तराषाढ़ा नक्षत्र में है। एंड वो जुपिटर भी है धनिष्ठा नक्षत्र में वहाँ पर, यानी मंगल के नक्षत्र में। एंड राहु जो है अश्विनी नक्षत्र में, एरीज में राहु अश्विनी नक्षत्र में बैठे हैं। एंड चंद्रमा जो है वो कृत्तिका नक्षत्र में, वो तरस में है। और बुलिक जो बैठा हुआ है वो लियो साइन में बैठा हुआ है। एंड पूर्व फाल्गुनी नक्षत्र यानी वो शुक्र का नक्षत्र में। केतु है लिब्रा में साथी नक्षत्र। एंड मार्स है वो विशाखा यानी बृहस्पति का नक्षत्र में। दिस इज द टोटल फिगर ऑफ हॉरोस्कोप। लेकिन एक चीज गौर करिएगा, ये गौर करने वाला बात है, हम देखे हैं बहुत चार्ट में ऐसा कुछ अघटन, कुछ दुर्घटना, कुछ बैड इवेंट्स जो मिलता है, कोई एक्सीडेंटल इवेंट्स जो हम देखते हैं बहुत चार्ट में हम देखे हैं, बहुत हॉरोस्कोप में हम देखे हैं। ये मेरा तजुर्बा है। वो है 12th हाउस में एंड 6th हाउस में राहु है, 12th हाउस में केतु है। दोनों का जो एक्सचेंज ऑफ द स्टार्स, यानी राहु है केतु का नक्षत्र में और केतु है राहु का नक्षत्र में। दिस कॉम्बिनेशन ये जो है 12/6 के अंदर जब ये कनेक्शन हो गया, ये कनेक्शन अच्छा नहीं देता है। कभी बहुत नेटिव्स को ये कोई दुर्घटना में पड़े हैं, किसी का ऑपरेशन, कोई बैडली इन्फेक्टेड एंड हॉस्पिटलाइजेशन, ऐसा बहुत कुछ हम इवेंट हम देखे हैं। इसका बहुत तजुर्बा है मुझे। ये पहला गौर करने का चीज है 6th हाउस में एंड 12th हाउस में। ये भाव चार्ट में जो मार्स है, भाव चार्ट में मार्स लगन में आ जाते हैं, स्कॉर्पियो में आ जाते हैं। एंड ये जो मरकरी है, ये मरकरी कैप्रिकॉर्न में जाते हैं। एंड जुपिटर जो है वो एक्वेरियस में जाते हैं। भाव चार्ट में जो चेंज होने वाला बस इतना ही चेंज है। भाव चार्ट में चेंज है, उसका प्लेसमेंट धरा जाता है
उससे वहीं से जहाँ पर प्लेसमेंट हुआ है भाव चार्ट में, वहाँ से एक्सपेक्टेशन नहीं देखा जाता है। तो जहाँ पर पहले बैठा हुआ, जैसा कि मंगल यानी मार्स यहाँ बैठा हुआ है, तो मंगल का हिसाब से कैप्रिकॉर्न को देख रहा है, वो अपना एरिस साइन को भी देख रहा है एंड चंद्रमा को भी देख रहे हैं, यानी टॉरस साइन में भी वो दृष्टि दे रहे हैं। ये मंगल का परिस्थिति है। शनि यहाँ बैठे हैं, शनि तो भाव नहीं चेंज किए हैं, शनि का दृष्टि होता है 3rd एंड 7th एंड 10th, ये उनका दृष्टि होता है। तो फिर राहु का भी दृष्टि होता है ऐसा, 12th है इनका, 5th है एंड 9th है, ये इनका एस्पेक्ट है। एंड 7th तो सभी का है, 7th हाउस में सभी का, इनर प्लैनेट आउटर प्लैनेट सबका, लेकिन 7th हाउस में इनका यानी 180 डिग्री का फ्रीक्वेंसी रहता है। वो सरल रैखिक जो दृष्टिकोण है, जो एक्सपेक्टेशन है, वो देखते हैं। তো আমি চলে আসব যখনই এর চর্চা করছি হরস্কোপটা, এই হরস্কোপের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে বলছি, কেতু আছে সাথী নক্ষত্রে, রাহু আছে অশ্বিনী নক্ষত্রে, অর্থাৎ রাহু কেতুর মধ্যে নাক্ষত্রিক বিনিময় ঘটেছে এবং 6-12কে কেন্দ্র করে, 6-12কে কেন্দ্র করে এই ঘটনা ঘটলেই বা 2-8কে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটলেই, ষড়াষ্টাক হলেই, এই ধরনের যদি কানেকশন হয়, ষড়াষ্টাক তো হতে পারবে না, কারণ রাহু কিন্তু একটা এক্সিস 180 ডিগ্রি এতে থাকবে, সেই জন্য ষড়াষ্টাক এখানে হবে না। 2-8 হতে পারে, হ্যাঁ, লগ্ন 7 হতে পারে, এবং এখানটায় দ্বাদশ 6 হতে পারে ইত্যাদি। তো এইরকম অবস্থায় যদি রাহু থাকে এবং এদের মধ্যে যদি নাক্ষত্রিক বিনিময় ঘটে, এবং একই সঙ্গে রাহু আর কেতু তারা যদি কম বেশি পীড়িত থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা দুর্ঘটনা, একটা খারাপ কিছু দুর্ঘটনা, ইনসিডেন্টস, আমি অনেক চার্ট দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। অনেক চার্ট দেখেছি কেউ বিষ খেয়ে নিয়েছে, রিকভার হয়েছে, কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর খুব ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বেঁচেছে, আবার এক্সপায়ারি হতেও দেখেছি আমি অনেক চার্টে। এটা কিন্তু ফার্স্ট লুক দিতে বলছি সবাইকে। এবার আমি চলে আসবো অ্যানালাইসিসে চলে আসবো। লগ্ন হচ্ছে স্করপিও লগ্ন, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি। বৃশ্চিক লগ্নে লগ্নভাবে শনি বসে রয়েছে। লগ্ন হচ্ছে এই লগ্নের জন্য 3rd and 4th লর্ড স্যাটার্ন লগ্নভাবে বসে রয়েছে, এবং চন্দ্র দ্বারা, চন্দ্রের সঙ্গে একটা মিউচুয়াল অ্যাসপেক্টেড হয়ে রয়েছে, চন্দ্র দ্বারা মিউচুয়াল অ্যাসপেক্টেড হয়ে রয়েছে। চন্দ্র কিন্তু এই লগ্নের জন্য যোগকারক একদিকে, আবার একদিকে বাধকও বটে, এটা মাথায় রাখতে হবে। কেন, চর লগ্নের জন্য একাদশপতি বাধক, স্থির লগ্নের জন্য নবমপতি বাধক, এবং দ্ব্যর্থক ডুয়েল সাইনের জন্য সপ্তমপতি বাধক, ও সেখানে সপ্তমপতি হিসেবে মারক আর বাধক দুটোই চলে আসছে। তো আমি এখানটায় চন্দ্রের ভূমিকা, চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, নবমপতি উচ্চস্থ রয়েছে, এটা ভালো জায়গা, ভালো ক্ষেত্র, কিন্তু একই সঙ্গে উচ্চস্থ হয়ে বলশালী হয়েছে, বাধকের গুণটাও প্রকাশ পাচ্ছে তার মধ্যে, বাধকের গুণটা প্রকাশ পাচ্ছে, এবং সে লগ্নভাবে চার্জ করছে। কার সঙ্গে সম্পর্ক হয়েছে? শনির সঙ্গে সম্পর্ক হয়েছে। শনি তৃতীয় পতি, এবং এই লগ্নের জন্য মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি। লগ্নপতি ষষ্ঠপতি দ্বাদশে বসে সেই লগ্নপতি 6 আর দ্বাদশে কানেক্ট করেছে। একই সঙ্গে সেই মঙ্গল কিন্তু, সেই মঙ্গল এখানটায় ভাব চাটে মঙ্গল সরে এসেছে লগ্নভাবে। যে কোনো গ্রহ যদি ভাব পরিবর্তন করে, যে কোনো গ্রহ যদি ভাব পরিবর্তন করে, সেই গ্রহটাকে একদম সবল বলা চলে না, সেটাকে কম বেশি দুর্বল বলে মানতে হবে, ভাবতে হবে। কারণ সে ঘর পাল্টাচ্ছে, ভাব পাল্টাচ্ছে, আলটিমেটলি তার মধ্যে প্রকৃষ্ট একটা, কোন ঘরের সে অধিপতি, কোন ঘরে সে অবস্থান করছে, সেটা কিন্তু অধিপতি তো আমরা জানি ফাইনাল, কিন্তু কোন ঘরে সে থাকবে সেটা কিন্তু দোদুল্যমান অবস্থায় আমরা ফার্স্ট ন্যাটাল চার্টে পাচ্ছি, এবং ভাব চার্টে দেখছি ভাব পাল্টে যাচ্ছে। কিন্তু ভাব চার্টে গেলে
পাল্টে গেলে এবং সে নিজের ক্ষেত্রে থাকলেও সেই মঙ্গলকে আমি বলশালী বলতে পারবো না, বলা যাবে না। একই সঙ্গে মঙ্গল কিন্তু রাহুর দ্বারা দৃষ্ট, মঙ্গল শনি যুক্ত, কারণ ভাব চাল পাল্টে যখন মঙ্গল এখানে চলে আসছে, শনি জায়গায় এখানটায় চলে আসছে নিজের জায়গায়, সেখানটায় কিন্তু আমরা মঙ্গল এখানটায় নিজের ক্ষেত্রে লগ্নপতি লগ্নে আছে, কিন্তু শনিযুক্ত চন্দ্র দ্বারা দৃষ্ট হচ্ছে, হ্যাঁ, আর রাহু মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে রয়েছে। তাহলে আমরা লগ্নপতিকে লগ্নভাবে শনি একটা অশুভ গ্রহ বাধকপতি দৃষ্টি দিচ্ছে, সেখানটায় লগ্ন ভাবটা খুব একটা ভালো বলছে না। একই সঙ্গে আমাদের সপ্তম ভাবে যে গ্রহটা উচ্চস্থ গ্রহ এই লগ্নের জন্য যোগকারক, একই সঙ্গে বাধকপতি, সেও কিন্তু সপ্তম ভাবে মারক স্থানে থেকে সে কিন্তু চার্জ করছে লগ্ন ভাবকে। আর মঙ্গল একই সঙ্গে চন্দ্রের সঙ্গে সম্পর্কিত, মঙ্গল দেখছে চন্দ্রকে, দেখছে মঙ্গল রাহুকে দেখছে, মঙ্গল ক্যাপ্রিকনে, তিনটে গ্রহ বসে আছে সবাইকে দেখছে। ইভেন বৃহস্পতি এখান থেকে নিষ্কৃতি পাচ্ছে, যেটা 4th হাউসে চলে যাচ্ছে, সেটা কুম্ভ রাশিতে, এবং বুধ সেখানটায় ক্যাপ্রিকনে চলে আসছে ভাবচাটে। আলটিমেটলি মঙ্গলের দ্বারা অ্যাসপেক্টেড কিন্তু তিনটে গ্রহ উইথ আমাদের মার্কারিও অবশ্যই। আমরা প্রথম থেকে আসবো এই কারণেই যে তার শিক্ষার জায়গাটা আমরা জানি। সুশান্ত একজন ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তিনি ইঞ্জিনিয়ারিং করছিলেন, ইঞ্জিনিয়ারিং করে একটা ভালো গ্রেড তিনি পেয়েছিলেন, যে কোনো সরকারি জায়গায় তিনি পড়তে পারতেন, ভালো জায়গায় পড়তে পারতেন, ভালো একটা সম্ভাবনা ছিল, যতটুকু আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে। তো এখানটা আমরা দেখব 4th হাউস থেকে আমরা সেই শিক্ষাটা বিচার করব। 4th হাউসের লর্ড স্যাটার্ন, সে কিন্তু নবম পতির সঙ্গে সম্পর্কযুক্ত, উচ্চশিক্ষার জায়গাটা রয়েছে। একই সঙ্গে বিটেক, অর্থাৎ তিনি টেকনোলজির লাইনে ছিলেন, পড়াশোনা করেছেন, এবং খুব সম্ভব যতটুকু আমি জানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে, ইঞ্জিনিয়ারিং হতে গেলে আমার প্রাইম যে প্ল্যানেট সেটা কিন্তু মার্সকে চাই, মঙ্গলকে চাই। তো এখানে মঙ্গল লগ্নভাবে চলে এসে শনির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, কিন্তু মঙ্গল সেখানে বসে ক্যাপ্রিকনকে দেখছে, সেটা হচ্ছে শুক্র, এবং রবিকে দেখছে, ইভেন বুধকেও, সে বুধের সঙ্গেও রিলেটেড। তাহলে এই জায়গাটা সায়েন্স দেবেই, এবং মঙ্গল যদি বুধ শুক্রের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে কিন্তু বুধ শুক্রের সঙ্গে সম্পর্কিত হলে টেকনোলজির লাইনটা দেবে। তার সঙ্গে শনির অ্যাডিশনটা, শনি চতুর্থপতি, শনির একটা অ্যাডিশন এখানে ধরতে হবে, শনির সঙ্গে মঙ্গল একটা সম্পর্ক প্রগাঢ় হয়েছে, এখানে ধরতে হবে। সেই জন্যে মেকানিক্যাল, শনি হচ্ছে মেকানিজমের কারক, সেই জন্য শনি কিন্তু এখানটায় মঙ্গলের জন্য তাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স সবচেয়ে বেশি। যদিও আমি স্ট্রিমটা, ওনার ব্রাঞ্চটা আমি জানি না কি কোন শাখায় তিনি পড়াশোনা করেছেন, আমার যতটুকু ধারণা আমি হরস্কোপে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা এখানে পাচ্ছি। আবার আমরা চলে আসছি তার ক্যারিয়ারের মধ্যে, সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে তার আগে হয়তো সিনে ফিল্ডে একটা ইন্টারেস্ট ছিল, তিনি কিছু সিরিয়াল করেছিলেন এবং কিছু করছিলেন, সিনে ফিল্ডের সঙ্গে তার সম্পর্ক একটা ছিল, ভালো লাগতো সেটা। তো আমি সিনে ফিল্ডে যেতে গেলে, সিনে ফিল্ডে একজন সাকসেস অ্যাক্টর আর অ্যাক্ট্রেস হতে গেলে আমার কি কানেকশন চাই? একটা মুদ্রা কথা, একটা সহজ একটা সূত্র, সেটা হচ্ছে সিনে ফিল্ডের জন্য 5th লর্ডকে পাওয়ারফুল হতে হবে, ভেনাসকে পাওয়ারফুল হতে হবে, এবং রাহুর একটা, অর্থাৎ এই রাহুটা ভালো রাহু হবে, অর্থাৎ শুভ রাহু হবে, বলবান রাহু হবে, লগ্নভাবে বা পঞ্চম ভাবে দৃষ্টি বা অবস্থান করবে, কিংবা লগ্নপতির সঙ্গে সম্পর্কযুক্ত হবে। এটা হচ্ছে প্রধান সূত্র। সিনে ফিল্ডে যেতে গেলে 5 ভালো হতে হবে, পঞ্চম ভাব। 10-এর কানেকশন তো থাকবেই, কারণ সেটা তো আমাদের কেরিয়ারের জায়গাটা নির্দেশ করে, জবটা নির্দেশ করে। আর সেখানটায় 5-এর একটা কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি চাই। তো 5-এর ভূমিকা এখানটায়, 5-এর ভূমিকা তো
আছে কিনা সেটা দেখব, শুক্রের কি ভূমিকা সেটা দেখব, একই সঙ্গে রাহুর কি ভূমিকা আছে সেটাও দেখব। আমরা চলে আসবো তার সিনেফিল্ডে আসার কারণটা কি। সিনেফিল্ডে আসার কারণ, তখন তো রাহু দশাটা এন্টায়ার রাহু দশাটা চলছিল, এন্টায়ার রাহু দশা চলছিল। স্করপিও লগ্ন হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি, তার পরিপ্রেক্ষিতে পঞ্চম পতি হচ্ছে বৃহস্পতি, পঞ্চম ভাবটা হচ্ছে কিন্তু মীন রাশি, এবং এই মীন রাশি অধিপতি সে থার্ড হাউসে রয়েছে এবং ভাব নিচস্থ ডেবিলিটেটেড এবং ধনিষ্ঠা নক্ষত্রে আছে, কিন্তু ভাব পাল্টে ফোর্থ হাউসে কেন্দ্রে গেছে, সেটা কিছুটা রিকভারি দিয়েছে, কিন্তু ফিফথের 12th-এ আছে, অর্থাৎ সেটা তার নাশ জায়গায় আছে। পঞ্চম ভাব কিন্তু খুব একটা আমাকে ভালো দেখাচ্ছে না, ভালো বলছে না। ভেনাসের কথাটা চলে আসবো। ভেনাস এই লগ্নের জন্য দ্বাদশপতি এবং সপ্তমপতি। সপ্তমপতি হিসেবে ভেনাসের একটা গুরুত্ব আছে, আর কারণ সপ্তমপতি এবং সপ্তমী যে গ্রহটা বসে আছে সেটা হচ্ছে চন্দ্র। তো সপ্তমপতি, সপ্তম ভাবটা হচ্ছে অডিয়েন্স। সপ্তম ভাব থেকে আমাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, ডাইরেক্ট শত্রু, প্রতিপক্ষ, সেটা বিচার করা হয়। অডিয়েন্সটাও বিচার করা হয়, দর্শক শ্রোতা যে আমার সামনে বসে আমাকে দেখছে, সেটা সপ্তম ভাব থেকে বিচার করা হবে। তো সপ্তম ভাবের অডিয়েন্সের জায়গায় কিন্তু চন্দ্র একটা উচ্চস্থ গ্রহ বসে রয়েছে, তার মানে সে দর্শক বা শ্রোতার একটা ভালো সমর্থক সে আদায় করেছে, এটা আমরা পেয়েছি। কিন্তু সিনেফিল্ডের জন্য সেই শুক্রের ভূমিকা, শুক্রের প্লেসমেন্টটা সেটা কিন্তু ভালো জায়গায় রয়েছে, মিত্র ক্ষেত্রে রয়েছে, লগ্নের থার্ড হাউসে রয়েছে। তা সপ্তমপতি থার্ড হাউসে রয়েছে, দ্বাদশপতিও থার্ড হাউসে রয়েছে, কিন্তু এর অধিপতির কথা বাদ দিয়ে শুক্রের ডিসপজিশনটা আমরা দেখব, সেটা কিন্তু উত্তরাষাঢ়া অর্থাৎ রবি নক্ষত্রে রবিকে সঙ্গে নিয়ে বসে রয়েছে, আর সঙ্গে বৃহস্পতি আছে। একই সঙ্গে যখন বৃহস্পতি এখান থেকে নিষ্কৃতি পাচ্ছে, সেখানটায় বুধ যুক্ত হচ্ছে, তাহলে বুধ, রবি আর শুক্র এই কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো কানেকশন, যথেষ্ট ভালো কানেকশন। একটা শিল্পী, একজন আর্টিস্ট, একজন লিখিয়ে, ঔপন্যাসিক, কবি, তার এইসব গ্রাউন্ডে তারা কিন্তু কম বেশি নাম করবে। তবে একই সঙ্গে আমাদের এই ভেনাসটা এবং বৃহস্পতি দুটোই কিন্তু খুব একটা শুভ বার্তা বহন করছে না। তবে রাহু অশ্বিনী নক্ষত্রে থেকে রাহু কিন্তু সেই লগ্নপতির সঙ্গে সম্পর্ক করেছে, রাহু লগ্নপতির সঙ্গে সম্পর্ক অবশ্যই করেছে, আর লগ্নপতিও রাহুকে দেয়ার মিউচুয়াল অ্যাসপেক্টেড আমরা দেখতে পাচ্ছি, এটা ঘটনা। তো এই কানেকশনটা কিন্তু রয়েছে, এই কানেকশনটা রয়েছে, কিন্তু এটার কিন্তু লংজিবিলিটি দেখাচ্ছে না কোনোভাবেই। আমরা এই সিনেফিলের জন্য কতটা তার ভালো খারাপ, কতটা যে সব ভাবের কথা, যে ভাবের কথা বললাম আর যে গ্রহগুলোর কথা বললাম, তারা নবাংশ চার্টে কি অবস্থা, কি কন্ডিশন করেছে সেটা দেখব। নবাংশ চার্টে লগ্ন কিন্তু এটা হচ্ছে লগ্ন, এটা হচ্ছে লিও সাইন, লিও অ্যাসেন্ডেন্ট, আর লিও অ্যাসেন্ডেন্টের মানুষেরা কিন্তু একটু শিল্পমুখী হয়, এবং সে যদি শুক্রের সঙ্গে সম্পর্ক করে তাহলে ভালো হয়, শিল্পমুখী হয়, শুক্রের সঙ্গে সম্পর্ক করবে বা চন্দ্রের সঙ্গে সম্পর্ক করবে, তারা এরা শিল্পমুখী হয়, এদের মধ্যে একটা আর্টিস্টিক গুণাবলী থাকে। তো এটা তো আমরা এখানে পাচ্ছি সুন্দরভাবে। অষ্টম ভাবে রয়েছে রবির, শুক্র আর চন্দ্র। রবি শুক্রের কানেকশনটা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় না, অর্স রেজাল্টটাও পাশাপাশি দেবে, একটা কম্বিনেশন কখন ভালো দেবে কখন খারাপ দেবে, দশা অন্তর্দশা যখনই আসবে। তো এখানটায় তার সিনেফিল্ডে আসার জন্য পঞ্চম ভাবে দেখব, পঞ্চম ভাবে বুধ বসে আছে। পঞ্চম ভাবে বুধ বলতে দ্বিতীয় পতি এবং একাদশপতি, সেই দ্বিতীয় আর একাদশপতি বুধ পঞ্চম ভাবে বসে রয়েছে, পঞ্চম ভাবে একটা শুভ গ্রহ বসে রয়েছে, কিন্তু সে এই পঞ্চম ভাবটা পাপ মধ্যগত হয়ে রয়েছে। পঞ্চম ভাবের অধিপতি সে বৃহস্পতির সেকেন্ড হাউসে রয়েছে, সেটা ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড হাউসে রয়েছে, সেটা তার অর্থের জায়গাটা হেল্প করবে, ফাইন্যান্সটাকে হেল্প করবে, অর্থের জায়গাটা 2 আর 5-এর কানেকশন দিয়েছে, এবং মঙ্গল একাদশে বসে সে বৃহস্পতিকে দেখছে,
অর্থাৎ একাদশের কানেকশনটাও কিন্তু বৃহস্পতির মাধ্যমে আসছে। তো সুতরাং সেই পঞ্চমপতি বৃহস্পতি সেকেন্ড হাউসে থেকে তা মঙ্গলের সঙ্গে সম্পর্ক করেছে। মঙ্গল এই লগ্নের জন্য যোগকারক, একক যোগকারক বলা হয়েছে, একক রাজ্যকারক বলা হয়েছে, এবং মঙ্গল সে আছে বসে একাদশ ভাবে। সুতরাং পঞ্চম ভাব এবং শুক্রের কথাটা বললাম, এই জায়গাটা ভালো আছে। রাহুর তো অ্যাসপেক্ট রয়েছেই লগ্নভাবে, রাহুর অ্যাসপেক্ট লগ্নভাবে রয়েছে, এবং হ্যাঁ লগ্নভাবেই রয়েছে। একই সঙ্গে সেই রবি, শুক্র আর চন্দ্র তাদের উপরে রয়েছে। অর্থাৎ তার আর্টিস্টিক অর্থাৎ সিনেফিল্ডে জায়গাটা পরিষ্কার এখানটা আমার D9-এ সুন্দরভাবে বলছে, কিন্তু D1-এ জায়গাটা কিছুটা খামতি আমরা দেখতে পাচ্ছি। কানেকশনটা হয়েছে ইট ইজ কল্ড নট এ ওয়েল কানেকশন। ओके, এবার একটু হিন্দিতে बोले नहीं तो जो एसेंडेंट्स ये जो पहले इनका एडुकेशन देखते हैं। एडुकेशन के लिए हमको मुझे मालूम है, हम लोग को पता है, अभी ये इंजीनियरिंग स्ट्रीम लिए थे, इनका रिजल्ट अच्छा हुआ था, वो 7 ग्रेड में आए थे ऑल ओवर सॉरी इंडिया में। इनका पढ़ाई तो अच्छा था, टैलेंटेड थे, ये सब कुछ हम जानते हैं। लेकिन ये किस कैसे हुआ है, तो ये इंजीनियरिंग जो स्ट्रीम होता है, जो टेक्निकल स्ट्रीम होता है, इसका प्राइम प्लैनेट जो है वो मार्स है, एंड असिस्ट करता है इसके साथ वेनस एंड मरकरी। तो यहाँ पर मार्स, ये जो कनेक्शन कैप्रिकॉर्न में हुआ है, सन वेनस एंड जुपिटर, तो ये तीनों को मार्स देख रहा है। एंड जब जुपिटर जब मरकरी जब कैप्रिकॉर्न में जाते हैं तो वहाँ भी मार्स का एस्पेक्ट में आ जाते हैं। तो ये थर्ड हाउस में होता है, टोटल कॉम्बिनेशन थर्ड हाउस में है। और इनका जो स्ट्रीम जब तक मुझे मालूम नहीं है वो कौन स्ट्रीम में, मतलब इंजीनियरिंग स्ट्रीम में कौन ब्रांच में उनका था, वो यह मुझे मालूम नहीं है। लेकिन ये कॉम्बिनेशन से जो कह रहा है, ये मार्स जब यहाँ शनि के साथ संबंध करके लगन में आ गया, तो इसके साथ this combination is say about mechanical engineering, and Saturn is also aspected them, yani Sun, Venus and Jupiter also, and also Mercury। तो ये जो कनेक्शन है ये इनका इंजीनियरिंग स्ट्रीम का है। ये हो सके तो मैकेनिकल इंजीनियरिंग का ज़्यादा ये दे रहा है। तो ये गया इनका एडुकेशन, लेकिन टैलेंटेड थे, ये जानते हैं, इसीलिए तो ऐसा रिजल्ट कर पाए हैं। और शनि जो है अपना नक्षत्र में है, लगन जो एसेंडेंट जो है वो भी शनि का नक्षत्र है। शनि यहाँ पर बहुत कुछ रूल करता है, शनि यहाँ पर बहुत कुछ रूल करता है। एंड शनि जब लगन में आ जाता है एंड सैटर्न ये मून के साथ संबंध करके बैठते हैं, तो इनका मन में बहुत कुछ ये रहता है, मतलब डिवोटेड मेंटालिटी रहता है। एंड माइंड का थोड़ा सा डिप्रेशन थोड़ा सा आ सकता है। नॉट ओनली सैटर्न मून का कनेक्शन जो हम कह रहे हैं, लेकिन ये मेंटल डिप्रेशन या मेंटल कुछ स्ट्रेस जो आता है, नॉट ओनली कॉज ऑफ सैटर्न, ऑल्सो यहाँ 3 persons here accused here, 3 persons, वो है नंबर 1 राहु, नंबर 2 सैटर्न एंड नंबर 3 मार्स ऑल्सो। ये तीनों का एस्पेक्ट टोटली चंद्रमा का ऊपर बैठा हुआ है। आ गया, यानी राहु भी यहाँ देख रहा है, मार्स भी यहाँ देख रहा है, एंड सैटर्न के साथ इसका म्यूचुअल एस्पेक्ट तो है ही है। एंड जो मून जो बैठा हुआ है वो कृत्तिका नक्षत्र में है, वो है रवि का नक्षत्र में, सूर्य का नक्षत्र में। एंड सूर्य यहाँ पर बहुत ही एक तरफ अच्छा दे रहा है कनेक्शन, लेकिन दूसरा तरफ
दूसरी तरफ जो है ये सैटर्न के साथ संबंध करके बैठा हुआ है, लेकिन ये अच्छा नहीं है। सो इनका जो मन का परिस्थिति, टैलेंटेड है, एडुकेशन में अच्छा है, लेकिन मन का परिस्थिति हम बाद में आएंगे। ये सिने फील्ड में क्यों आया है? तो सिने फील्ड में आने के लिए मुझे देखना पड़ेगा फिफ्थ हाउस का स्ट्रेंथ, वेनस का स्ट्रेंथ, सन का स्ट्रेंथ एंड मून का स्ट्रेंथ, एंड ऑल्सो राहु अवस्थान, उसका दृष्टि देगा या अवस्थान करेगा लगन भाव में, या लगन ये एसेंडेंट लॉर्ड से ये संपर्क करेगा। राहु का कनेक्शन जरूरी है जब सिने फील्ड में कोई आता है या सक्सेस होता है, राहु का जरूरी है। एंड राहु विल बी डिस्पोज्ड, मस्ट बी डिस्पोज्ड। सुतरां एखन तो हम देख रहे हैं, तो यहाँ पे सिने फील्ड में हम देख रहे हैं फिफ्थ हाउस का लॉर्ड, फिफ्थ हाउस का स्वामी जो है वेनस, वो थर्ड हाउस में डेबिलिटेटेड, एंड ये स्टार ऑफ एसेंडेंट लॉर्ड मार्स धनिष्ठा नक्षत्र में है। एंड ये जो कनेक्शन है जुपिटर सन एंड वेनस, ये तीनों ही कनेक्शन अच्छा दे रहा है यहाँ पर, या आर्टिस्टिक टेंडेंसी या दे रहा है। एंड जुपिटर जब एक्वेरियस में चले जाते हैं, एंड बुध यानी मरकरी भी यहाँ कैप्रिकॉर्न में आ जाता है, तो ये जो कनेक्शन, अगर ये जुपिटर का कनेक्शन विदाउट जुपिटर विथ मरकरी, ये कनेक्शन मून, वेनस एंड मार्स, मरकरी, ये तीनों का कनेक्शन बहुत ही अच्छा होता है। लेकिन ये थर्ड हाउस में कभी अच्छा नहीं रिजल्ट देगा। ये देता है सेकंड हाउस में, देता है सेवेंथ हाउस में, देता है, दे सकता है फिफ्थ हाउस में जरूर देगा, एंड एसेंडेंट में रहेगा तो जरूर रहेगा, एंड नाइन्थ हाउस में रहेगा। तो इनका जो टोटल जो इनका प्रतिभा जो है, इनका जो टैलेंट जो है, वो टैलेंट को खुलियाम वो ये प्रकाश रहेगा। लेकिन ये थर्ड हाउस में रहने का मतलब ये है, ये चेंज होने का बात है। थर्ड हाउस ऑलरेडी जो निर्देश देता है चेंज का, थर्ड हाउस से बहुत कुछ विचार करते हैं हम लोग, परिवेश भी विचार होता है, परिस्थिति विचार होता है, छोटा भाई या बहन विचार होता है, यंगर ब्रदर्स एंड सिस्टर्स यहाँ विचार होता है। एंड थर्ड हाउस इज द कम्युनिकेशन, द फील्ड ऑफ कम्युनिकेशंस। तो ये कम्युनिकेशंस के जाएगा में थर्ड हाउस का एक अहम भूमिका है। एंड थर्ड हाउस ऑल्सो इंडिकेटेड द परिवर्तन, चेंजेस। सो ये जो थर्ड हाउस में ये कनेक्शन कभी अच्छा रिजल्ट नहीं देता है। हम देखे नहीं है ऐसा कुछ कनेक्शन। और इनके बारे में जब सिनेफिल का हम नाम लिए हैं, फिफ्थ हाउस लॉर्ड बहुत अच्छा नहीं है, वो भी भाव चेंज किए हैं। एंड वेनस का जो परिस्थिति है थोड़ा सा अच्छा है, वो थर्ड हाउस में बैठे हैं, वो तो मित्र क्षेत्र में बैठा हुआ है, एंड कनेक्शन अच्छा है। एंड ये जो है मंगल मतलब यानी मार्स यहाँ इसको देख रहा है, तो लग्नपति के साथ इसका संबंध है। एंड ऑल्सो मार्स इज द एसेंडेंट लॉर्ड एंड एस्पेक्टेड बाय द राहु। हम राहु के बारे में बोले हैं, राहु का एक्सपेक्टेशन जरूरी है, राहु का अवस्थान जरूरी है, लगन में या लगन लॉर्ड के साथ में या एक्सपेक्टेशन जरूरी है, और फिफ्थ हाउस में इसका एक्सपेक्टेशन रहेगा। तो ये कनेक्शन जो है वो सिने फील्ड में वो नाम करेंगे। अगर ये सब टोटल जो कनेक्शन जो बोले हैं, भाव बोले हैं, इसका जो प्लैनेट्स बोले हैं, एंड राहु के बारे में, ये जो है इसका कनेक्शन बहुत अच्छा होना चाहिए, टोटल डिस्पोजिशन भी बहुत बेहतर होना चाहिए। लेकिन यहाँ पर जो नेटल चार्ट में ऐसा कुछ नहीं दिखता है, बहुत कुछ अच्छा नहीं दिखता है। तो हम आ जाएंगे नवंश चार्ट में। D9 में क्या परिस्थिति है, जो D9 में जो है ये एसेंडेंट है वो लियो साइन में है, एंड लियो
लियो साइन थोड़ा आर्टिस्टिक मेंटालिटी देता है आदमी को, नेटिव को। इनका जो लॉर्ड है, जो असेंडेंट लॉर्ड है लियो का, वो सन पॉजिटेड विथ वेनस, डेविल एक्सॉल्टेड वेनस एंड ऑल्सो मून। तो ये जो कनेक्शन है 8th हाउस में है, 8वां घर में है, वो इनका जो प्रतिभा, जो टैलेंट होता है वो गुप्त रहता है। इनका टैलेंट बहुत कुछ में टैलेंट था, बहुत कुछ में, नॉट ओनली इन एजुकेशन, सिने फील्ड में हम देखे हैं बहुत अच्छा किरदार निभाए हैं, और बहुत गेम में भी इनका दिलचस्पी रहना चाहिए, जरूर रहना चाहिए। टोटल चीज में इनका टैलेंट यहाँ रहता है, जैसे कि वो टोटली एलुप था, जो आदमी को इतना पता नहीं चला। तो ये अगर इनका अंदर में बहुत कुछ टैलेंट था, लेकिन अदृष्ट जो है वो अभी नहीं रहे। तो ये जो है, ये कनेक्शन बहुत ही अच्छा कनेक्शन दे रहा है, क्योंकि सन जो है आर्टिस्टिक एंड वेनस तो आर्टिस्टिक हम कह चुके हैं, एंड ऑल्सो मून, ये भी आर्टिस्टिक कनेक्शन। एंड ये जो 5th हाउस का हम देखें, 5th हाउस का लॉर्ड वो जुपिटर, 5th हाउस लॉर्ड जुपिटर वो 2nd हाउस में बैठे हैं, एंड 5th हाउस में मार्करी बैठे हुए हैं, और मार्करी जो है वो बरगतमी है। एक तरफ से ये तो भाव चेंज किया, लेकिन और एक दूसरी तरफ से ये तो नेटल चार्ट में मार्करी यहाँ थे, एंड यहाँ भी है वो सेगिटेरियस में। तो इसीलिए बुध का परिस्थिति, बुध फॉर दिस असेंडेंट इज द 11th लॉर्ड एंड 2nd लॉर्ड एंड पॉइंटेड द 5th हाउस, एंड 5th हाउस में लेकिन बैठा हुआ है। 5th हाउस तो ठीक किया है, लेकिन 5th हाउस का स्वामी जो है वो जुपिटर, वो भी इनका परिस्थिति अच्छा है। वो एक 11th लॉर्ड में जो मार्स बैठे हुए हैं, मार्स के साथ संबंध करके बैठे हैं। लेकिन दिस यानी सेगिटेरियस इन 5th हाउस इज टोटली हेम्ड बाय केतु एंड सन, सॉरी केतु एंड सैटर्न। केतु एंड सैटर्न के बीच में बैठ गया, ये तो पाप करता ही है। तो इनका जो क्वालिटी, इनका जो प्रतिभा जो है वो प्रकाश होने वाला नहीं है, ये खुलेआम प्रकाश नहीं होगा, इनका कोई जान नहीं पाएगा या ज़्यादा दिन नहीं जान पाएगा। ये परिस्थिति यहाँ दिखा रहा है, लेकिन इनका टैलेंट तो है, सिने फील्ड में आने का इनका परिस्थिति तो दिखाई रहा है। एंड राहु ऑल्सो एस्पेक्टेड टू द ascendant and ascendant lord also। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি তার সিনে ফিল্ডে আসার জায়গাটা D1, ডি চার্টে D1 এ কিন্তু খুব একটা D1 D9 এ D1 এ খুব একটা বিশেষ না হলেও একটা কানেকশন আছে, ঠিক কথা, কিন্তু D9 এ কানেকশনটা খুব ভালোভাবে আমরা পাচ্ছি। তারপরে আমরা চলে আসব এর মাতার জায়গাটা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে এই ব্যাপারটা নিয়ে। এই মাতা পিতার বিষয়টা নিয়ে ভীষণভাবে কনফিউশন আমাদের অ্যাস্ট্রোলজিতে রয়েছে। আমি অনেক ভিডিও করেছি, যারা আমাদের রেগুলার আমাকে দেখছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি 9th হাউস কেন ধরবো, 10th হাউস কেন ধরবো পিতার জন্য, 4th হাউস কেন ধরবো মাতার জন্য। এই যে কানেকশানগুলো আমাদের, এই যে বেসিক যে জায়গাটা যেরকম খুব ডিস্টার্ব আছে, অর্থাৎ এই জায়গাটা প্রথমে আমাদের বেসিক জায়গাটা ঠিক হওয়া চাই। গাছটা পুঁতলে একটা ভালো যদি ঠিক মাটি না পায়, সার না পায়, ভালো তার যদি খাদ্য না পায়, জল না পায়, আলটিমেটলি সে কিন্তু গাছটা বাঁচবে না। এবং গাছের প্রয়োজনীয় সৃষ্টি হতে গেলে একটা ছোট্ট অঙ্কুর থেকে সে গাছ হলো, গাছ থেকে আস্তে আস্তে তার স্টেম হলো, তাদেরকে মূল বাড়লো, ব্রাঞ্চেস হলো, এবং তার রুটস হলো, তারপর সে বাড়তে গাছটা তার উপাদান পাচ্ছে বলে না বাড়ছে। তা এই উপাদানগুলো তার যদি বেসিক জায়গাটা খারাপ থাকে, সে যদি একটা জিনিস না পায়, তাহলে সেটা ঘাটতি হলো, তাহলে সেটা তার প্রয়োজনটা সেটাই ছিল। তো আমরা যদি বেসিক জায়গাটা যদি এখানটায় না পাই, তাহলে প্রথমে গোড়ায় গলদ বলে মনে হচ্ছে, তাই মনে হয় আর কি। কারণ আমি যদি সেই 9ম ভাব থেকে পিতা ধরি, তাহলে লগ্ন ভাবটা ম্যাচ করছে না, এবং
দশম ভাবটা পিতা ধরলে তাহলে মাতা ম্যাচ করছে, কিন্তু লগ্ন ম্যাচ করছে না। তো এই ব্যাপারগুলো আমি অনেকগুলো ভিডিও করেছি, সেটা নিয়ে আমি এই মুহূর্তে এটাকে আমি এস্টাবলিশ করছি না, কিন্তু এটা আমার চর্চা রয়েছে, আমি ভীষণভাবে দেখছি। তো এখানেও দেখার সুযোগ রয়েছে, আমি সেই জন্য এটা দেখতে বলছি আপনাদের সবাইকে। আপনারা দেখবেন সবাই, এটাকে এস্টাবলিশ হবে কি হবে না পরের কথা, আমরা যুক্তি সহকারে দেখব, কেন আমরা অ্যাস্ট্রোলজিকে যুক্তির দৃষ্টিতে বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক বলে আমরা আজকে দাবি করছি। তাই কিন্তু লগ্ন ভাবটা তো ঠিক আছে জন্ম জাতকের, এবং নবম ভাবটা যদি মাতা ধরা হয়, কেন তার কারণটা কিন্তু আমি ডিটেলসে এখানে আলোচনা করব না। আমি মাতাকে যদি নবম ভাবটা ধরি, এবং সেটা কেন ধরবো সেটা আমি অনেক এর আগে ভিডিওতে আমি আলোচনা করেছি, এবং পিতাকে আমি থার্ড হাউসে ধরি, তো একটু ছোট্ট করে সংক্ষেপে বলে দিচ্ছি। মাতা হচ্ছে তার জন্মদাত্রী, এবং মাতার পরিপ্রেক্ষিতে 5 অর্থাৎ পঞ্চম ভাব লগ্নটা ম্যাচ করছে, পিতার পরিপ্রেক্ষিতে একাদশটা ম্যাচ করছে। পিতার পরিপ্রেক্ষিতে একাদশটা ম্যাচ করবে এই কারণে বলছি, মাতা যিনি গর্ভে ধারণ করবেন, পিতা তো করবে না, তাহলে পিতার পরিপ্রেক্ষিতে 3-এর সপ্তম, 3-এর সপ্তমের পঞ্চম, তাহলে একাদশ হলো লগ্ন ভাবটা, 3-এর একাদশ স্থান। সেই জন্য মেল চার্টের জন্য আমরা একাদশ থেকে কিন্তু সন্তান বিচারটা আমরা করি, বা প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি 5-এর থেকে, এবং ফিমেল চার্টের জন্য কিন্তু 5কে আমাদের গুরুত্ব অবশ্যই দিতে হবে। তো সেই হিসেবে আমি 3 পিতা 9 মাতা যদি ধরি, লগ্ন ভাবটা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমরা দেখছি। এখানটায় আমরা মাতৃকারক আমরা জানি, চন্দ্র মাতৃকারক, সবাই জানি চন্দ্র মাতৃকারক, কিন্তু মাতৃকারক বাধক হয়ে সে 3টে অশুভ বা পাপক গ্রহ দ্বারা দৃষ্ট, সেই জন্য চন্দ্র এখানে পীড়িত হলো। কৃত্তিকা নক্ষত্রে আছে এবং সে লগ্নের সপ্তম ভাবে মারক স্থানে বসে রয়েছে। আর কৃত্তিকা নক্ষত্রে আছে, কৃত্তিকা নক্ষত্র বলতে আমি চন্দ্রকে কেন ধরলাম, চন্দ্র হচ্ছে এই লগ্নের জন্য হচ্ছে নবমপতি, যেখান থেকে মাতা বিচার করব। তো মাতা কিন্তু এর মাতৃহানি হয়েছে অল্প বয়সেই, অনেক কম বয়সে মাতা নেই। তো একই সঙ্গে তাহলে মাতা চন্দ্রটা পীড়িত হওয়ার কারণে এই জিনিসটা ঘটেছে। মঙ্গল শনি রাহু এদের দ্বারা, এবং একই সঙ্গে এই দুস্থানপতি রাহু দুস্থানে বসে রয়েছে, এবং দুস্থানপতি মঙ্গলের সঙ্গে সম্পর্কিত, এবং শনি তাকে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা। চন্দ্রটা পীড়িত হলো, নবম ভাবটা পীড়িত হলো, এবং নিজেই সে বাধকপতি, এবং সে সপ্তম ভাবে বসে আছে মারক স্থানে। আলটিমেটলি এই জায়গাটা বেশি করে আমাদের প্রযোজ্য হচ্ছে মাতৃভাবটা নবম ভাবকে ধরলে, নাকি আমাদের 4th হাউসটা বেশি করে প্রযোজ্য হচ্ছে, সেটাও দেখে নিতে হবে। চট করে একটু দেখে নিচ্ছি। তো নবম ভাবের অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি, চতুর্থ ভাবে কোনো গ্রহ নেই, সেখানটায় অধিপতি কিন্তু এখানটায় চন্দ্র, শনি। সেই শনি কিন্তু লগ্নভাবে চলে এসছে, তো চতুর্থ পতি তো পীড়িত হলো না। হ্যাঁ, চন্দ্র দ্বারা অ্যাসপেক্ট হয়েছে, বাধকপতি দ্বারা দৃষ্ট হয়েছে, ঠিক আছে। চন্দ্র এদিকে তো আবার এই লগ্নের জন্য বলশালী, সে তো নবমপতিও বটে, তার জীবনহানি কেন ঘটবে? তাহলে শনি কিন্তু সেইভাবে পীড়িত হয়নি। শনি যেখানে আছে, নিজের নক্ষত্রে আছে, সে তো পাওয়ারফুল, আর মঙ্গলের দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে, লগ্নপতির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। তার অর্থ এই নয় যে সে কিন্তু মাতৃহানি হয়ে যাবে শুধু এটার কারণে, কিন্তু যেটা আমরা নবম ভাবটাকে বেশি করে প্রযোজ্য হচ্ছে বলে মনে হচ্ছে। আমি বলছি না যে 4th হাউস প্রযোজ্য হচ্ছে না, 4th হাউসেও কিন্তু ম্যাচ করছে সবচেয়ে বেশি, আমার মনে হয় তুলনামূলকভাবে আমার 9th হাউসে বেশি করে আমাদের এটা অ্যাপ্রুভড হচ্ছে। একই সঙ্গে আমি 3rd হাউস থেকে পিতা ধরবো, যদি পিতা বিচার 3rd হাউস থেকে করি, তাহলে এই জায়গাটা, পিতার জায়গাটা আমরা জানি, পিতা অর্থাৎ 3rd হাউসটা কেন ধরবো সেটা হচ্ছে আমি বলেছি এর আগেই। তো 3rd হাউস থেকে আমরা অনেকগুলো বিচার করি, এবং সেখানে যদি আমি আপাতত ধরেই নিই 3rd হাউসে পিতা, যেরকম এক্স পুট ওয়াই পুট অঙ্ক তো আমরা ধরে নিচ্ছি, তো সেরকম আমি ধরে নিচ্ছি যদি 3rd হাউসে এখানে ধরি এবং 9th হাউসও ধরবো, সেখানে কার বেশি আমরা এটা বেশি পাচ্ছি সেটা দেখব। 3rd হাউসের লর্ড সেই নিজেই স্বয়ং শনি, এবং 3rd হাউসটাকে যদি আমি তার পিতার লগ্ন ধরি, এই লগ্নের পরিপ্রেক্ষিতে সপ্তম ভাব, সেটা হচ্ছে কিন্তু ক্যান্সার সাইন, তার ক্যান্সার সাইনের অধিপতি চন্দ্র
সে কিন্তু তার তদ্ভাবের, সেই চন্দ্র তদ্ভাবের একাদশে গেছে। তো চন্দ্র কিন্তু কোথায় চলে গেছে, সেই চন্দ্র যদি তার সপ্তমপতি হয়, এই সপ্তমপতি সে কিন্তু চন্দ্র পীড়িত হয়েছে রাহুর দ্বারা, মঙ্গলের দ্বারা, শনির দ্বারা, বিশেষ করে শনির দ্বারা মিউচুয়াল অ্যাসপেক্টেড হয়েছে। তাহলে এই বিবাহিত জীবন তো তার টিকে থাকার কথা নয়, এই বিবাহিত জীবন টিকে থাকার কথা নয়। তাই তার ফার্স্ট অর্থাৎ তার পিতা সঙ্গে তার মাতার কিন্তু একটা ডিভোর্স হয়, বিচ্ছেদ হয়। আর তখন থেকেই কিন্তু এই জিনিসটা, এই প্রভাবটা এই সন্তানের উপর পড়ে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা কমন, এটা অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজি, এটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি গ্রাউন্ড থেকে আমি বলছি না। এটা সাধারণভাবে পিতামাতার যদি বিচ্ছেদ হয় তাহলে সন্তানের উপর, পিতামাতা যদি অহরহ কলহ হয়, ঝড় ঝামেলা হয়, সেই ছেলেটা কিন্তু প্রকৃতভাবে সে মানুষ হতে পারে না। প্রকৃত সে পরিবেশটা তো ঘর থেকে শুরু হয়, চ্যারিটি বিগিনস এট হোম, এটা কথাই বলা আছে। তো এখান থেকে শুরু হয়। তো সেই পরিবেশ, বাড়ির পরিবেশ যদি খারাপ হয়, সেই ছেলে কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না। সে ভীষণ ইরিটেটেড হবে, ভীষণ মেজাজি হবে, কারোর সঙ্গে ভালো বিহেভ করবে না, ও ভীষণ মতলবী হয়ে যাবে। অর্থাৎ তার মধ্যেও সেটা কিন্তু একটা রিপারকেশন তৈরি হয়ে যায়। তো আমি যেটা এবার একটু একটু হিন্দিতে বলার চেষ্টা করবো চট করে। तो ये अगर इनका माता पिता का संबंध में विचार करते हैं, अगर हम माता का स्थान 9th को धरते हैं, 9th लॉर्ड वो चंद्रमा है, चंद्रमा जो बैठे हैं वो 7th हाउस में बैठे हैं, लगन का 7th हाउस में बैठे हैं। लेकिन ये अगर माता है, हम लोग अभी जाने, हम लोग को पता है कि माता इनका गुजर गए हैं बहुत पहले ही, जब उनका उम्र कम था। तो ये जो लॉर्ड है, 9th लॉर्ड जो है वो चंद्रमा लेकिन सेवरली एफ्लिक्टेड बाय राहु, मार्स एंड सैटर्न ऑल्सो। एंड वो जो ये है चंद्रमा जो है वो था, यानी वो अपना क्षेत्र से 11th हाउस में गया है, लेकिन ये कृत्तिका नक्षत्र में भी है। कृत्तिका नक्षत्र यानी सान का नक्षत्र में है। सान इज एप्लीकेटेड हियर, सेवर इज एप्लीकेटेड हियर, एंड सान इज एस्पेक्टेड बाय द Saturn also, and Venus also। Venus is the 7th lord and Marak and 12th lord, इसके साथ संबंध करके बैठा हुआ है। एंड सन एंड सैटर्न ये कभी कनेक्शन अच्छा नहीं होता है कभी। एंड ये 3rd हाउस में बैठा हुआ है। तो ये जो अगर माता को यहाँ से पकड़ते हैं तो माता से हिसाब से ये चंद्रमा जेहत बहुत ही पीड़ित हैं। इसी का हिसाब से इनका मातृ सुख जो बोलता है, माता का जो सुख अच्छा नहीं दिखाता है। एंड 3rd हाउस में अगर पिता धरते हैं, 3rd हाउस का लॉर्ड जो है वो शनि है, शनि लगन में बैठे हुए हैं। एंड ये जो 3rd हाउस में अगर इसको हम पिता का लगन मानते हैं तो इनका 7th हाउस है वो चंद्रमा है। ये चंद्रमा जो है, ये चंद्रमा बहुत ही पीड़ित है, खुद ही बाधक है। एंड वो बैठे हुए हैं जहाँ पर, वहाँ से बहुत मैलिफिक प्लैनेट से ये एस्पेक्टेड है। एंड चंद्रमा यहाँ उच्च है, एग्जॉल्टेड है, तब भी ये इनका सुख नहीं है। यानी क्योंकि हम चंद्रमा जो है यहाँ तो मातृकारक जो है, एंड 9th लॉर्ड हम इसको माता धरते हैं, अगर धर लेते हैं तो इसमें क्या होता है, चंद्रमा पीड़ित होता है। ये मातृ सुख इनका नसीब में है नहीं, ये दिखाई दे रहा है। और 4th का हिसाब से कंपेरेबली देखेंगे 4th का क्या स्थिति है। 4th का लॉर्ड है जो सैटर्न लगन में बैठे हुए हैं, लेकिन वो म्यूचुअल एस्पेक्टेड बाय विथ मून ऑल्सो। एंड सन बहुत ज़्यादा पीड़ित नहीं है, सैटर्न बहुत ज़्यादा पीड़ित नहीं है, क्योंकि सैटर्न जो अपना नक्षत्र में बैठे हुए हैं, वो लगन में बैठे हुए हैं, वो तो पावरफुल है एंड लगन का स्वामी के साथ बैठे हुए हैं। लेकिन चंद्रमा के साथ संबंध करने से इनका जो आउटर प्लैनेट ये कमजोरी हो जाते हैं, ऐसा नहीं होता है। आउटर प्लैनेट रूल करता है इनर प्लैनेट को, हर टाइम इसको याद रखना पड़ेगा। आउटर प्लैनेट्स जो है वो रूल करता है इनर प्लैनेट को। इसीलिए चंद्रमा का परिस्थिति ये शनि का ऊपर, लगन का ऊपर रहेगा थोड़ा बहुत, लेकिन शनि का ऊपर ऐसा नहीं रहेगा। इसीलिए 4th से 9th ज़्यादा एप्लीकेबल मुझे लग रहा है।
माता के लिए। एंड थर्ड, नाइन्थ के लिए, नाइन्थ हाउस में देखेंगे, नाइन्थ हाउस का जो स्वामी है वो चंद्रमा है, जो ये तो खराब है ही। एंड ये अगर थर्ड हाउस जो अगर पिता पकड़ते हैं तो इसका हिसाब से भी ये मुझे ज़्यादा एप्लीकेबल लग रहा है। एंड ये इसका एक इवेंट हम जानते हैं, हम लोग जानते हैं, अभी जाने हैं, हम लोग को पता है कि ये जो पिता का साथ उनका माता का डिवोर्स हो गया। तो जब ये छोटे थे तो ये जो परिस्थिति जिस सिचुएशन का कारण से इनका मानसिक संतुलन थोड़ा सा डिस्टर्ब है, उस टाइम से वो थोड़ा सा इरिटेटेड थे पहले से ही। और একই সঙ্গে চন্দ্র হচ্ছে কিন্তু মনের কারক, চতুর্থপতি মনের উৎপত্তি স্থল, এবং পঞ্চম ভাব সেটা হচ্ছে তার সেই সেন্টিমেন্টের জায়গা, তার রিয়েলিস্টিকের জায়গা। তাহলে 4-5 যদি মানসিক কারোর মেন্টাল ডিজিজ বলুন, সাইকিয়াট্রিক প্রবলেম বলুন, কেউ খুবই সিজোফ্রেনিয়া বলুন, এই ধরনের সমস্যা যদি হয়ে যায় তাহলে ষষ্ঠপতির সঙ্গে 4-5-এর একটা সম্পর্ক হতে হবে। ষষ্ঠপতির সঙ্গে 4-5-এর সম্পর্ক হতে হবে, পীড়িত হবে ষষ্ঠপতি, পঞ্চমপতি, চতুর্থপতি পীড়িত হবে, এবং চন্দ্রটা ভীষণভাবে পীড়িত হবে। তার চন্দ্র কিন্তু এখানটা পীড়িত, আমরা অনেকবার বলেছি চন্দ্র পীড়িত হয়ে রয়েছে। এবং এখানটায় যে ফোর্থ লর্ড সেই স্যাটার্ন কম বেশি মঙ্গলের দ্বারা পীড়িত হলো। মঙ্গল ইজ অলসো দ্য সিক্সথ লর্ড ফর দিস অ্যাসেন্ডেন্ট, অ্যান্ড মঙ্গল কিন্তু এখানটা ভাবে চলে এসেছে, এখানে इसके साथ आ गया। এবং এখানটায় সেই চন্দ্র যে মন মানসিকতার কারক, তাহলে 4-এরও কারক গ্রহ, 5-এরও কারক গ্রহ কথা বলছি, বিশেষ মনের জায়গাটা কারক গ্রহ কথা বলছি। মানসিক এখানটায় তার ডিপ্রেশনের জায়গাগুলো আসবে, তার যেটা আমরা শুনতে পাচ্ছি তার ডিপ্রেশনের জায়গা, তার মানসিক সন্তুলন সে ঠিক ছিল না, ডিসব্যালেন্স ছিল। তো এটা কিন্তু চন্দ্র থেকে বিচার করবো, 4 আর 5 থেকে বিচার করবো। তো চন্দ্রটা পীড়িত হয়ে রয়েছে ভীষণভাবে, এবং এখানটায় চতুর্থ ভাব কম বেশি পীড়িত হয়েছে। পঞ্চম ভাবের অধিপতি সে ডেবিলিটেটেড হলেও সে কিন্তু কেন্দ্রস্থানে গেছে, তাহলেও সে পঞ্চম ভাবে চতুর্থে রয়েছে, কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি এখানটায় বোঝাচ্ছে না। সুতরাং এনার যে মানসিক একটা অশান্তি ছিল, মেন্টাল ডিপ্রেসড যে এই লোকটা থাকবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এবং বেশি করে বোঝাচ্ছে যখন রাহু আর চন্দ্রের দশা অন্তর্দশা। রাহু চন্দ্রের যখন দশা অন্তর্দশা আসবে, শনি চন্দ্রের যখন দশা অন্তর্দশা আসবে, সবচেয়ে বেশি খারাপ দেবে, সবচেয়ে বেশি রাহু চন্দ্রের এটা দেওয়ার কথা, তাই দিয়েছেও। রাহু ষষ্ঠ ভাবে আছে এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত রাহু চন্দ্র। সে রাহু চন্দ্রের দশা এবং ভুক্তিতে 14ই জুন 2020 রাত 2টো থেকে 2:30 এরকম টাইম বলা হচ্ছে তার মৃত্যু হয়েছে। তাহলে সেই সময়টা আমার রাহু আর चंद्र किंतु चलছিল। जब इनका देहांत हुआ है उस टाइम में राहु दशा एंड मून का भुक्ति चल रहा था एंड शुक्र का अंतरा चल रहा था। राहु चंद्रमा एंड शुक्र इनका ये चल रहा था, द डे ऑफ द डेथ। इसका वजह जो है, राहु छठा घर में बैठा हुआ है चंद्रमा का साथ संबंध करके। चंद्रमा बहुत ही सेवरली अफ्लिक्टेड, हम पहले बोल चुके हैं। एंड राहु चंद्रमा जब इनका ग्रिप में आए हैं, यानी भुक्ति जब शुरू हुआ है, तब से ज़्यादा मेंटल डिप्रेशन आया हुआ होगा, क्योंकि ज़्यादा ही होगा। जो ऐसा होता है कि एक तरफ से पागलपन जो बोलते हैं, दिमागी हालत बहुत ही खराब रहेगा ही, क्योंकि यहाँ पर कनेक्शन ऐसा ही बोल रहा है, ये कनेक्शन ऐसा बोल रहा है। राहु चंद्रमा, शनि चंद्रमा से राहु चंद्रमा का ये इनका जो गुरुत्व, जो इनका प्रायोरिटी ज़्यादा है, ये
दिखाई देता है दशांतर दशा, एंड इनका निधन भी हुआ है वही दशांतर दशा में। তো এবার আমরা চলে আসব এর পেছনে মৃত্যুটা সুইসাইড আর কারোর দ্বারা ইনসিস্টেড, মৃত্যুটা সুইসাইড আর কারোর দ্বারা ইনসিস্টেড, এটা কিন্তু আমরা একটু দেখে নেব। আমরা এটা দেখার জন্য একটা জিনিস হচ্ছে, প্রথম কথা, সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড করতে হলে লগ্নপতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে সম্পর্ক করবেই করবে। লগ্নপতি 6, 8, দ্বাদশের সঙ্গে সম্পর্ক করবেই করবে। একই সঙ্গে মারকপতির সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে এবং সে লগ্নে থাকবে, অথবা লগ্নপতি নিজে ষষ্ঠে থাকবে বা অষ্টমে থাকবে বা দ্বাদশে থাকবে। এই কন্ডিশনটা প্রথম কথা নিজে সুইসাইড করতে গেলে। এবং সুইসাইড সেলফ সুইসাইডাল যেটা বলা হচ্ছে, সেলফ সুইসাইডাল কমিটমেন্ট, সেটা কিন্তু হচ্ছে এটাই। আর কারোর দ্বারা প্রভাবিত হতে হলে তাহলে আর একটা কথা বলি, লগ্নভাব দুর্বল হবে, লগ্নভাব পীড়িত হবে, লগ্নভাব উইক হবে, লগ্নপতি উইক হবে সেলফ সুইসাইডের জন্য, দ্য কমিটমেন্ট অফ সেলফ সুইসাইড। কিন্তু যখনই সপ্তম ভাবে তার প্রতিপক্ষের জায়গায়, তার অপোজিটে যে গ্রহটা থাকবে সে যদি বলশালী হয় তার থেকে, লগ্ন ভাবের থেকে, তাহলে কিন্তু সে তার দ্বারা প্রোভাইডেড হতে পারে, হওয়ার চান্স সবচেয়ে রয়েছে। এবং চন্দ্র এই লগ্নের জন্য আগেও আমরা বলেছি নবমপতি হলেও বাধকপতি, এবং মারক জায়গায় বসে রয়েছে, কৃত্তিকা নক্ষত্র পেয়েছে, 3টে পাপক গ্রহর দ্বারা কিন্তু, বিশেষ করে ষষ্ঠপতির দ্বারা সম্পর্কযুক্ত হয়েছে চন্দ্র। মানসিক অবস্থার ভালো ছিল না তার নিজের, কিন্তু চন্দ্র যেহেতু সেখানটায় বলশালী হয়ে বসে লগ্ন ভাবকে চার্জ করছে, আলটিমেটলি লগ্ন ভাবের থেকে সপ্তম ভাবের গুরুত্বটা সবচেয়ে বেশি, যেটা অপোনেন্ট, তার অপোজিশনে যে আছে তার দ্বারা প্রোভাইডেড হওয়ার জায়গাটা সবচেয়ে বেশি দেখাচ্ছে। অ্যান্ড চন্দ্রটা কিন্তু স্ট্যান্ড ফর ফিমেল। আরেকটা কথা, যে গুপ্ত শত্রুটা বিচার করব আমরা দ্বাদশ ভাব থেকে, এবং শত্রুতা বিচার করব সপ্তম ভাব থেকে, যেটা বলা হয়েছে শত্রুর জায়গাটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে, কিন্তু প্রতিদ্বন্দ্বী যে সেটা কিন্তু হয়ে যাচ্ছে যখন প্রতিদ্বন্দ্বী, সেটা কিন্তু আমাদের চলে আসছে সপ্তম ভাব থেকে। তো সপ্তম ভাবে একটা উচ্চস্থ গ্রহ বসে আছে, সে চার্জ করছে লগ্ন ভাবকে। একই সঙ্গে সপ্তমপতি এবং দ্বাদশপতি, দ্বাদশ থেকে গুপ্ত শত্রুতা, এবং এই শুক্র, একই গ্রহ শুক্র, সেটা হচ্ছে একাধারে সপ্তমপতি এবং দ্বাদশপতি, সেই শুক্র থার্ড হাউসে বসে রয়েছে। ভেনাস ইজ অলসো স্ট্যান্ড ফর ফিমেল, মুন অ্যান্ড ভেনাস দে আর অলসো স্ট্যান্ডস ফর ফিমেল। তাহলে আমরা একটা দেখছি এর মধ্যে এর পেছনে গুপ্ত শত্রুতা, গুপ্ততা করা, গুপ্তভাবে প্রতিঘাত করা, গুপ্ত শত্রুতা করার জায়গায়, এবং সম্মুখ কি বলে শত্রুতা করার জায়গায়, প্রতিরোধ করার জায়গায় কিন্তু আমরা নারীদেরকে বেশি পাচ্ছি, নারীকে বেশি পাচ্ছি, অর্থাৎ মহিলাকে পাচ্ছি আমরা, ফিমেলকে বেশি করে পাচ্ছি এখানটায়, পরিষ্কারভাবে সুন্দরভাবে পাচ্ছি। এবং থার্ড হাউসে যে শুক্র এখানটায় বসে গেছে, এর একটা গুরুত্ব আছে। থার্ড হাউসটার পরিবর্তন জায়গা আমরা আগেই বলেছি। এবং থার্ড হাউসে বসে সেই দ্বাদশপতি এবং সপ্তমপতি থার্ড হাউসে বসে সেই জায়গাটা পরিবর্তন আনিয়েছে, তার জীবনের পরিবর্তন, তার সব কিছু পরিবর্তন, তার পরিবেশের পরিবর্তন, সব কিছু পরিবর্তন আনিয়েছে, আনতে বাধ্য করেছে। এবং একই সঙ্গে সেই পরিবর্তনের কারক গ্রহ শনি, সে কিন্তু লগ্ন ভাবে থেকে সে থার্ড হাউসটাকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং, এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, রবিকেও দৃষ্টি দিচ্ছে। এটা একটা খুব ভালো জায়গা। এটা ভালো জায়গা বলতে মানে তার জন্য নিশ্চয়ই খারাপ, সেটা আমি এখানে ভালো এই সেন্সে বললাম, ভালোটা অন্যভাবে নেবেন না, যে শনি রবিকে কন্ট্যাক্ট করেছে, এটা কিন্তু খুবই খারাপ করেছে। থার্ড হাউসের জায়গাটা ভীষণভাবে, তার পরিবর্তনশীল জীবন, তার জীবনের সমস্ত কিছু পরিবর্তন, এবং তার বাসস্থানের জায়গাটা যখন আমরা চলে আসবো, যেটা ফোর্থ হাউস থেকে বিচার করা হয়, সেই ফোর্থ হাউসের অধিপতি সে কিন্তু চলে এসেছে, লগ্নভাবে চলে এসেছে, এবং অলসো সে হচ্ছে থার্ড লর্ড, তৃতীয় ভাবের অধিপতি, একই গ্রহ থার্ড এবং ফোর্থের অধিপতি, এবং সে মোটামুটি তার
পারিবারিক জীবনটা, পারিবারিক সুখটা সে কিন্তু পাচ্ছে না, পারিবারিক সুখটা সে পায়নি। এবং তার গৃহ, যে ঘরে থাকবে, এটা আমি আরো পরিষ্কার হবে যখন আমার D9 চলে যাব, যে ঘরে থাকবে, যে গৃহে থাকবে, সেই গৃহটাকে তার পক্ষে শ্যুট করবে না কোনো জায়গায়। তার নামে যে নেওয়া ঘর, বাড়ি, ফ্ল্যাট যাই বলুন না কেন, সেটা তাকে কিন্তু শ্যুট করবে না কোনোভাবেই। কারণ আমরা এখানে একটু চলে আসবো, একটু D9 দেখে নেবো। D9 ফোর্থে কিন্তু সেই শনি বসে আছে, বর্গোত্তমী হয়ে বসে রয়েছে। এবং ফোর্থ হচ্ছে কিন্তু আমরা আগেই বলেছি, ফোর্থ হচ্ছে পরিবর্তনের কারক। এবং ফোর্থ হাউসে যদি রাহু আর শনির একটা দৃষ্টি থাকে বা অবস্থান থাকে, তাহলে তার কিন্তু গৃহ পরিবর্তন, গৃহ সুখের হানি হবে, গৃহ পরিবর্তন হবে, গৃহ থেকেও গৃহ নেই। অর্থাৎ ছোটবেলা থেকে মাতৃহারা, ঘর ছাড়ার মতো, পড়াশোনা করার জন্য বাইরে থাকা, ঘর ছাড়া, সিনেফিলের জন্য বাইরে থাকা, ঘর ছাড়া, এবং সেখানটায় একজনের সঙ্গে প্রথমে ফার্স্ট ম্যারেজ লাইফটা তার নষ্ট হয়েছে, ম্যারেজ লাইফ অথবা তার যে ফার্স্ট রিলেশনটা নষ্ট হয়েছে, সেটাও কিন্তু তার ঘর ছাড়া। অর্থাৎ সেই ফ্ল্যাটটা কিনেছিল, সেই ফ্ল্যাটটা কিন্তু সেটাও সেখানে থাকতে পারেনি, আবার একটা ফ্ল্যাট কিনেছে। এবং এই যে ফ্ল্যাটে ছিল, সেই ফ্ল্যাটটায় থাকাকালীনও তার মধ্যে কিছু একটা মনে এমন একটা ভীতি চলে এসেছিল, যেটা টোটালি সাইকিয়াট্রিক প্রবলেমটা ছিল। এই সাইকিয়াট্রিক প্রবলেমটা খুব ইগনোর করা হয়েছে। আমি যেটা বলছি, সাইকিয়াট্রিক প্রবলেমটা ভীষণভাবে এটাকে ইগনোর করা হয়েছে বাই সামওয়ান। সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না কে করেছে, কিন্তু নারী জাতি জায়গাটা এর মধ্যে রয়েছে, ফিমেল যে এর মধ্যে রয়েছে প্রত্যক্ষভাবে, সেটা পরিষ্কার, সেটা এনি ফিমেল, সেটা পরিষ্কার। এবং সেভেন্থ হাউস যখন ফিমেল রয়েছে, অর্থাৎ সেই সম্পর্কটা বেশি করে দেখাচ্ছে। অর্থাৎ তার ফিমেলের জায়গাটা হতে গেলে স্পাউস, সেভেন্থ হাউস থেকে স্পাউসের জায়গাটা চলে আসে। এবং নাইন্থ হচ্ছে সেই স্পাউসের পরিবর্তনের জায়গা। অর্থাৎ এর কিন্তু ম্যারেড লাইফটাও কিন্তু কখনো ভালো যাওয়ার কথা নয়, ভালো থাকার কথা নয়। সেই ম্যারেড লাইফটা, প্রথম ম্যারেড লাইফটা নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। সেকেন্ড একটা অ্যাফেয়ার্স চলছিল, যতটুকু আমরা জানি, একজনের সঙ্গে একটা অ্যাফেয়ার্স চলছিল, সেই অ্যাফেয়ার্সটা দীর্ঘদিন ধরে টেকেনি, এবং তার মধ্যেই সে কিন্তু তাকে চলে যেতে হলো, বিয়ে তো হয়নি। তো এখন কে পার্টিকুলার, কোনো আমি পার্টিকুলার নারীর কথা, মহিলার কথা এখানে বলতে পারবো না, যেহেতু আমার চর্চা হচ্ছে অ্যাস্ট্রোলজির ওপরে। আমি এখানটায় একটা জিনিস করা যেতে পারে, এই চন্দ্র যেখানে বসে আছে সপ্তম ভাবে, চন্দ্রের পরিপ্রেক্ষিতে যে নক্ষত্রটা পাচ্ছে এবং যে রাশিতে বসে আছে, তার নামের আদ্যক্ষর কিন্তু এখানে পাওয়া যেতে পারে সেই হিসেবে, যেটা আমাদের অ্যাস্ট্রোলজি। সেটা আমি দেখিনি এখনো, সেটা আমার দেখার খুব একটা কৌতূহল ছিল না, দেখিনি। সেটা আমি একটা ক্লু বললাম, সেটা আপনারা সবাই দেখতে পারেন। কার নামটা, আদ্য অক্ষরটা কার আসছে, সেটা আসতে পারে বলছি আমি। তো এটা একটা ব্যাপার। একই সঙ্গে তো तार तो एक तो हिंदी ही बोले नीचे, हिंदी में जो हम बोल रहे हैं ये, इसमें इनका जो परिवार, जो सुख, जो इनका जो क्या बोलते हैं, लग्जरी लाइफ का जो इनका जो सुख का हानि हुआ है, विनष्ट हुआ है, क्योंकि वो फोर्थ लॉर्ड एंड थर्ड लॉर्ड सेम इज द प्लेनेट सैटर्न शनि जो बैठा हुआ है लगन भाव में अगर शनि बैठा रहेगा, लगन भाव में शनि अपना नक्षत्र में बैठा रहेगा, वो आदमी को बहुत ही क्या बोल, विश्लेषक होता है, बहुत ही छानबीन करने लगता है, बहुत ही इसका क्यों कारण ढूंढने लगता है। इसीलिए एकदम ब्रॉड मेंटालिटी नहीं आएगा। ब्रॉड मेंटालिटी हम ऐसा कह रहे हैं कि भाई ठीक है, जो है हो गया, इतना ऐसा कुछ, ये जो है कुछ चीज को लेके, कुछ विषय को लेके बहुत सोचते हैं, बहुत विश्लेषण करते हैं कि ये जो शनि का धर्म है, विश्लेषक होता है। शनि का स्थिति ऐसा है, वो छानबीन करने वाला, बहुत ही गहराओं में जाके इसको छानबीन करना, ये इनका नीति है, शनि का नीति है। और शनि जो है लगन भाव में बैठा हुआ है, वो चंद्रमा के साथ उसको म्यूचुअल एस्पेक्टेड हुआ है। और ये टोटल हम आ जाएंगे जब D9 देखेंगे। D9 में देखिएगा फोर्थ हाउस में सैटर्न बैठा हुआ है, वो भी वर्गोत्तमी होकर वहाँ बैठा हुआ है शनि, एंड यहाँ राहु का भी एस्पेक्ट है। इनका गृह सुख इनका जीवन में कभी नहीं था, रहता भी नहीं, क्योंकि ये जो राहु और शनि का जो संबंध इनका फोर्थ हाउस में हो गया,
एंड फोर्थ हाउस में हो गया, तो इनके वजह से इनका नाम में जो संपत्ति वो खरीदेंगे वो ठीक नहीं रहेगा, कुछ ना कुछ वास्तु दोष आ जाएगा इसका, इनका, ये जो हमको संबंध ये कह रहा है। एंड ये जो घर का सुख ऐश्वर्य इनको मिलेगा नहीं, घर रहते हुए भी घर को छोड़ना पड़ेगा, एटसेट्रा एटसेट्रा। ऐसा ही हम देखें, बहुत चेंज हुआ है इनका, घर का स्थिति का बहुत ही चेंज हुआ है। तो ये रहा इनका घरेलू मामला, या इनका गृह सुख है या नहीं वो। एंड मानसिक का विषय में हम जो पहले कह चुके हैं, ये चंद्रमा मन का कारक प्लैनेट, ये राहु सैटर्न एंड मार्स द्वारा दृष्ट है। एंड फोर्थ से माइंड, द सोर्स ऑफ माइंड, एंड फिफ्थ इज ऑल्सो द रियलिस्टिक प्रैक्टिकलिज्म द माइंड, और यानी ये जो इनका जो वास्तविकता एंड सेंटिमेंट्स, ये टोटल फिफ्थ हाउस से विचार होता है। एंड फोर्थ फिफ्थ अगर थोड़ा सा एप्लीकेट हो जाएंगे तो इनका मानसिक संतुलन अच्छा नहीं रहता है। एंड सबसे बड़ा मजा की बात यह है, ये राहु चंद्रमा जब दशा इनका आया है, राहु के साथ चंद्रमा जब इसका आया है, ये स्थिति कभी अच्छा नहीं देने वाला था, क्योंकि इसी टाइम में इनका मानसिक संतुलन कभी अच्छा नहीं दिखाएगा, क्योंकि राहु जो है छठा घर में बैठा हुआ है अश्विनी नक्षत्र में, एंड एक्सपेक्टेड टू द सैटर्न मून, it is also, and moon also aspected by Saturn and Mars also, ये तो severely afflicted है ही, तो मन का जो कारक प्लैनेट वो पीड़ित है। एंड एट ए टाइम में दिस मून इज द बाधक फॉर दिस फिक्स साइन के लिए 9th लॉर्ड बाधक होता है। एंड ये जो बाधक का लॉर्ड वो बैठे हैं कहाँ पर, मारक स्थान में। मारक स्थान में जब बैठे, ये तो मारक बाधक दोनों का दोष ही लेते हैं, एंड वो टोटल शनि का साथ म्यूचुअल एस्पेक्टेड, एंड सैटर्न के साथ ही संबंध हुआ है, मंगल के साथ संबंध हुआ है। लेकिन सैटर्न से ज्यादा राहु खराब, अगर सैटर्न मून में अगर आ जाता, सैटर्न मून का अगर इसका ये आता है, मतलब दशा अंतर आता, जब आएगा आने वाला अगर रहता तो ये भी अच्छा नहीं देता। और ये सबसे ज्यादा खराब किया है राहु चंद्रमा का दशा भुक्ति। एंड वो अंतरा जो था, जो प्रत्यंत दशा कहते हैं, वो शुक्र था। शुक्र वेनस इज द 11th and 7th लॉर्ड, सॉरी 11th नहीं, 12th and 7th लॉर्ड फॉर दिस एसेंडेंट। इसीलिए ये जो परिस्थिति जो हम कह रहे हैं, मन का परिस्थिति एंड कनेक्शन ऑफ द प्लैनेट्स, ये वैसा ही बात बता रहा है। एंड इसका टोटल और सूक्ष्म विचार में हम जाएंगे तो थोड़ा सा मुझे जाना पड़ेगा D30 में, D60 में, यानी षोडश वर्ग थोड़ा जाएंगे, एंड त्रिंशांश में जाएंगे, षष्ठांश में जाएंगे, क्योंकि ये जो टाइम जो है, ये टाइम मेरा हिसाब से अब तक ठीक लगा, क्योंकि दशा अंतरा एंड प्रत्यंत इनका परमिट किया है जब इनका देहांत हुआ है। एंड इट कुड नॉट बी सुइसाइडियल, इसका पीछे किसी का हाथ जरूर है, वो है नारी का साथ संबंध है। इनका डिप्रेस्ड है, ये पागलपन था, सब कुछ था, इनका मन का परिस्थिति बहुत ही खराब था, लेकिन इनका जो शत्रु जो था वो he was totally provided। मेरा कहने का मतलब ये है, चंद्रमा जो बैठा हुआ है पृथ्वी साइन में, मार्ग का बाधा का दोष युक्त, एंड जो बैठा हुआ है वो पृथ्वी साइन में, और पृथ्वी साइन में जो बैठा है एंड एस्पेक्टेड टू द एसेंडेंट सैटर्न के साथ, ये दिस इज इंडिकेटेड बाय समवन इन एफोर्टेड बाय समवन। ये खुदकुशी का ये ज़्यादा नहीं दिखाता है। तो चलिए दोस्तों, हम थोड़ा
ये जाएंगे हम D30 में जाएंगे। D30 यानी त्रिंशांश चार्ट में थोड़ा सा जाएंगे, यहाँ क्या परिस्थिति है वो भी देखेंगे। D30 में थोड़ा सा हम 5 सेकंड समय लेंगे, ज़्यादा नहीं लेंगे। इसको थोड़ा स्क्रीन में देखिएगा। तो ये त्रिंशांश चार्ट को आने दीजिए। त्रिंशांश चार्ट में साफ नज़र आएगा एंड लास्ट में षष्ठांश चार्ट में जाएंगे। तो ये जो त्रिंशांश चार्ट निकल गया, यहाँ पर जबकि ये बांग्ला में लिखा हुआ है पूरा, अगर हिंदी भाषी जो हैं थोड़ा सा तकलीफ होगा तो हम इसीलिए इसको कह देते हैं। लगन जो है यहाँ पर टॉरस में है, गोलिक है जेमिनाई में, शुक्र चंद्र एंड रवि चंद्र सूर्य ये जो बैठा हुआ है टोटली भार्गो में बैठा है, तीनों प्लैनेट्स एंड मून एंड मार्स एंड मरकरी बैठा हुआ है लिब्रा में, जो स्कॉर्पियो में जुपिटर है, राहु केतु है ये सेजिटेरियस में, एंड सैटर्न जो है वो पाइसेस में है, एंड एसेंडेंट तो टॉरस ही है। तो इसके ये जो चार्ट है, ये चार्ट में हम पहले देखेंगे यहाँ पर त्रिंशांश में क्या देखेंगे, इनका कोई फाड़ा, कोई रिष्टि, मृत्यु या मृत्यु संबंधित कुछ विषय में इनका थोड़ा सा ये दे देगा, इंडिकेट दे देगा। तो ये जो है लगन के हिसाब से हम देखेंगे पहले 8वां भाव को, 8th लॉर्ड को। 8th लॉर्ड देखेंगे, 8 हाउस को देखेंगे। 8 हाउस में राहु केतु बैठा हुआ है एंड 8th लॉर्ड का जो स्वामी है वो जुपिटर है, वो 7th हाउस में गए हैं लेकिन हेम्ड है, वो भी हेम्ड है। एंड 8th हाउस में कोई शुभ कोई बेनिफिक प्लैनेट्स का कोई दृष्टि या ये नहीं है, बल्कि सैटर्न का दृष्टि है, यहाँ पर एस्पेक्ट है, सैटर्न का एस्पेक्ट है यहाँ पर। और ये जो लॉर्ड जो है वो हेम्ड है। एंड 12th हाउस में देखेंगे, 12th हाउस में लगन का 12th भाव में ये जो मार्स है, मार्स इज द फॉर दिस एसेंडेंट, मार्स इज द 7th एंड 12th। तो 7th एंड 12th अपना घर में दृष्टि देता है, लेकिन ये तो हिसाब से ये मैलिफिक। एंड जो ये जो मरकरी जो है, खाली मरकरी जो है, ये मरकरी फॉर दिस एसेंडेंट द 2nd एंड 5th लॉर्ड, थोड़ा सा ऑक्सीजन देने वाला, थोड़ा सा राहत देने वाला, वो भी 12th हाउस को देख रहा है। कोई खास नहीं है, लेकिन 8th हाउस बहुत ही खराब है। यानी इनका डेथ का जो डेथ होता है, देहांत, देह का, शरीर का अंत होता है, वो मृत्यु, जहां आत्मा निकल जाता है। और ये जो 8वां घर है, 8 हाउस होता है वो कॉज ऑफ डेथ। तो कॉज ऑफ डेथ में हम देख रहे हैं राहु केतु बैठा हुआ है, इसका लॉर्ड एफ्लिक्टेड है या सैटर्न के साथ, सैटर्न यहाँ पर देख रहा है। ये जो है अच्छा नहीं दे रहा है, लेकिन 12th हाउस भी अच्छा नहीं है, लेकिन 12th हाउस में क्या है, मार्स एंड मरकरी जो 5th लॉर्ड, बीइंग द 5th लॉर्ड, वो भी दृष्टि दे रहा है। यानी इनका देहांत होने का टाइम आया नहीं था, इसीलिए अगर आ जाता, इनका देहांत होने का ही था, तो 12th एंड 8th मस्ट बी एफ्लिक्टेड। 8 तो एफ्लिक्टेड है, लेकिन 12 इतना ज्यादा एफ्लिक्टेड नहीं है। तो फिर आ जाएंगे षष्ठांश में, आ जाएंगे षष्ठांश, यानी ये सब कुछ विचार होता है, लेकिन ये जो षष्ठांश में विचार होता है, इनका एक कंडीशंस है, इनका टाइम ऑफ बर्थ यस एकदम सही होना चाहिए, परफेक्ट होना चाहिए। अगर नहीं होगा तो ये नहीं मिलेगा। लेकिन सबसे मजा का बात ये है, यहाँ एसेंडेंट है लियो में, इट इज हेम्ड, एंड लॉर्ड ऑफ लियो टोटली हेम्ड। इसीलिए कह रहे हैं हम, ये जो अर्थात यानी लगन का परिस्थिति अच्छा नहीं है, हेम्ड है। लगन का स्वामी परिस्थिति अच्छा नहीं है, टोटली हेम्ड है। इसी चलते, इसके वजह से, और
इसके चलते ये मुझे लग रहा है कि ये जो टाइम है 2:15 ये सही है, क्योंकि इनका देहांत हुआ है, फाइनली इनका डेथ हुआ है, ये हम जानते हैं। तो ये षष्ठांश से एकदम फाइनल बता रहा है। एंड षष्ठांश में 12th हाउस में देखिए मार्स बैठा हुआ है, मार्स debilitated Mars, mutual aspected by Saturn, and Rahu also aspected that 12th house, and 8th lord, 8th house जहाँ पर राहु शुक्र बैठा हुआ है। राहु 8th हाउस में रहना ठीक नहीं है। राहु या केतु ये कुछ ना कुछ दुर्घटना लेके आता है जीवन में। एंड वेनस इज ऑल्सो, हम कह रहे हैं वेनस इज ऑल्सो द स्टैंड्स फॉर फीमेल। सो ये फीमेल के साथ में, इसमें इन्वॉल्व तो फीमेल है ही, डायरेक्ट इनडायरेक्ट फीमेल है ही, वो मृत्यु का कारण है। मृत्यु का कारण फीमेल है। मृत्यु का स्थान में राहु बैठा हुआ है, शनि देख रहा है वहां पर, ये अच्छा नहीं है। एंड लगन भाव जो है हेम्ड है, लगन जो लियो इज हेम्ड, एंड लॉर्ड ऑफ लियो सन इज हेम्ड ऑल्सो। সো সুতরাং একটু বাংলায় বলে নিচ্ছি আমি এখানে, যে আমরা যখন ত্রিংশাংশ দেখব, ত্রিংশাংশতে আমরা তার মৃত্যু সংক্রান্ত মৃত্যুটা ব্যাপারটা রিষ্টি ফাঁড়া, এটা কিন্তু আমরা সেই ত্রিংশাংশ থেকে বিচার করি, দেখি ভীষণভাবে মেলে, এটা আমার অভিমত তাই। তো এখানটায় ত্রিংশাংশ চার্টে আমি অষ্টম ভাবকে দেখব, অষ্টম ভাবে রাহু কেতু বসে আছে এবং তার অধিপতি সপ্তম ভাবে চলে গেছে। রাহু কেতু বসে থাকে কিন্তু ভালো জিনিস নয়, অষ্টম ভাবে সেটা কিন্তু খুবই খারাপ করবে, একটা অ্যাক্সিডেন্ট পরিষ্কার বোঝাবে। কিন্তু দ্বাদশ ভাবে মঙ্গল তার অধিপতি, সেখানটা দৃষ্টি দিচ্ছে। বুধ অ্যাজ এ ফিফথ লর্ড সে ওই জায়গাটাও দৃষ্টি দিচ্ছে। তাহলে ফিফথ লর্ড যখন ওই জায়গাটা দৃষ্টি দিচ্ছে, কিছু না কিছু তার সুরাহ হওয়া উচিত। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে তার মৃত্যুর সময়টা হয়েছিল না, অর্থাৎ দ্বাদশ থেকে কিন্তু দেহের নাশ, মৃত্যু অর্থাৎ দেহান্ত, দেহের অন্ত, দেহের নাশ, সেটা কিন্তু দ্বাদশ থেকে। আর অষ্টম হচ্ছে তার মৃত্যুর কারণ। এটা হচ্ছে আমাদের এইভাবে দেখতে হবে। এবং আমরা সেই ত্রিংশাংশ চার্টে বিশেষ কিছু একটা পাইনি। দ্বাদশ ভাবটা, অষ্টম ভাবটা খারাপ পেয়েছি। লগ্ন ভাবটা শনির দ্বারা দৃষ্ট, এটা পাচ্ছি। লগ্ন ভাবের অধিপতি শুক্র, সে কিন্তু এখানে সে শনির দ্বারা এটাও দৃষ্ট হয়ে রয়েছে। আবার এখানেও সেই শনি রবির কানেকশন, শনি চন্দ্র রবির কানেকশনটা এখানে হয়ে রয়েছে লগ্ন ভাবে। কিন্তু দ্বাদশ ভাব যেখানে মৃত্যু, তার দেহের নাশ, এই জায়গাটা হয়তো মৃত্যু হয়েও হয়তো দেখা গেল মৃত্যুর পরেও তার মৃত্যু হয়েছিল না, হয়তো তাকে চেষ্টা করলে হয়তো বাঁচত। ব্যাপারটা এইরকমই দাঁড়াচ্ছে, যেটা হওয়ার তো হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার ত্রিংশাংশ সে কথা বলছে। এইবার আমরা ষষ্ঠাংশ চলে আসবো। তো ষষ্ঠাংশতে আসতে গেলে আমাদের টাইম অফ বার্থ একদম পারফেক্ট হওয়া চাই। তো টাইম অ্যান্ড বার্থ, অর্থাৎ এই যে 2:15 যে সময়টা দিয়েছে, সেটা আমি পারফেক্ট এই জন্য ধরছি। ষষ্ঠাংশ চার্টে লগ্নভাব পাপ মধ্যগত, লগ্নপতি পাপ মধ্যগত ভীষণভাবে পীড়িত হয়ে রয়েছে। এবং লগ্নের দ্বাদশ ভাবে মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, শনির দ্বারা দৃষ্ট। শনি বলতে এই লগ্নের জন্য সবাই জানি ষষ্ঠপতি, সপ্তমপতি, মারকপতি এবং শত্রুপতি। সে কিন্তু সেই শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল সেখানটায় দ্বাদশ ভাবে বসে রয়েছে, সেখানটায় রাহুর দ্বারা দৃষ্ট হচ্ছে। তার দ্বাদশ ভাবটা কিন্তু এখানে মৃত্যুর জায়গাটা পরিষ্কারভাবে হয়েছে। একই সঙ্গে যদি এটা না হতো দ্বাদশ ভাবটা, তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। এবং এখানটায় কিন্তু যখনই আমরা অষ্টম ভাবে দেখছি, এর অষ্টম ভাবে রাহু আর কেতু বসে আছে। অষ্টম ভাব হচ্ছে, বলা হয়েছে মৃত্যুর কারণ, বলা হয়েছে মৃত্যুর কারণের জন্য এক্সঅল্টেড এখানটায় ভেনাস বসে রয়েছে উচ্চস্থ হয়ে রাহুযুক্ত। আর রাহুযুক্ত যখনই হয়েছে সেই ভেনাস, একই সঙ্গে অষ্টমভাবে রাহু বা কেতু ভালো ফল দেয় না, বা মঙ্গলও যে অষ্টমভাবে ভালো ফল দিতে পারে না, দুর্ঘটনা, একটা হঠাৎ কিছু অ্যাক্সিডেন্ট ইত্যাদি বোঝাবে। আর মৃত্যুর কারণের জন্য কিন্তু সেই ভেনাস, সেই ফিমেলই দায়ী এখানে ভীষণভাবে পরিবর্তনের জায়গা, এই সেই অষ্টম ভাবে রয়েছে। তো সেখানটায় কিন্তু সেই এখানেও আমরা ভেনাসকে পাচ্ছি। আর চন্দ্রকেও তো থার্ড হাউসে পাচ্ছি আমরা পরিবর্তনের জায়গাটা থেকে। সেখানে আমি ভেনাসকে পেয়েছিলাম, এখানে চন্দ্রকে পাচ্ছি। তো সেই হিসাবে
আমরা দ্বাদশ ভাব দেখলাম, অষ্টম ভাব দেখলাম, লগ্ন ভাব, লগ্নপতি দেখলাম, যথেষ্ট এটাই। তো এই জায়গাটা আমরা দেখছি তার মৃত্যুটা অনিবার্য ছিল। সে সময়টা যেটা আমাকে দশা অন্তর্দশা এবং ট্রানজিট সেটা পারমিট করেছে। দশা আমরা ত্রিংশাংশ চার্টে এবং ষষ্ঠাংশ চার্টে আমাদের সেই পারমিশনটাও দেখতে হবে, ট্রানজিট পারমিশন দিচ্ছে কিনা, দশা অন্তর্দশা পারমিশনটা দিচ্ছে কিনা। সেই দশা অন্তর্দশা আমরা বলেছি, আমি সেখানে জানি রাহু চন্দ্র এবং শুক্র, রাহু চন্দ্র শুক্র এই কানেকশনটা কিন্তু সেখানে ছিল। দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় তার কিন্তু মৃত্যু হয়েছে। আমি চট করে চলে আসবো আবার D1 চার্টে। আমি ছোট্ট করে একটা জিনিস দেখবো, বাবার সঙ্গে কি রিলেশন ছিল কি ছিল না, কতটা ভালো কতটা খারাপ সেটা দেখবো। কারণ আমি যদি 9th হাউস দেখে নিই, পিতার জায়গাটা 9th হাউসটা দেখলেও তার স্বামী যেটা আছে চন্দ্র আছে, তার যে অধিপতি চন্দ্র, সে কিন্তু ষষ্ঠপতির সঙ্গে সম্পর্কযুক্ত। ষষ্ঠপতির সঙ্গে সম্পর্কযুক্ত যদি নবমপতি হয়ে যায়, তাহলে তার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে না, পিতার সঙ্গে শত্রুর মনোভাবাপন্ন সম্পর্ক সৃষ্টি হবে। এবং যদি আমি তৃতীয় ভাবটাও ধরি, পিতার জায়গাটা, তার অধিপতি সেই শনি কিন্তু এখানেও সেই মঙ্গলযুক্ত, অর্থাৎ সেই ষষ্ঠপতি যুক্ত হয়ে রয়েছে। সুতরাং তার দুই দিক থেকে আমি যদি দেখি, তাহলে পিতার জায়গাটা থেকে তার কিন্তু সম্পর্ক কখনো ভালো ছিল না। আজকে বাবা এসেছে, আচ্ছা আমি একটা কথা বলি, অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজি, আমরা যদি চলে আসি, পিতার সঙ্গে যদি ভালো সম্পর্ক ছিল বা পিতা যদি তাকে এতই চাইতো, এতই ভালোবাসতেন, তাহলে প্রথম কথা হচ্ছে পিতার সন্তানের কথা ভেবেই কিন্তু অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হয়। তার ডিভোর্সের জায়গাটা হয়তো দেখা গেল, তার প্রতিপক্ষ জায়গাটা হয়তো, তার স্ত্রীর জায়গাটা অতটা হয়তো ভালো ছিল না, হয়তো মনেই আমি ধরেই নিচ্ছি। তার উভয়ের সহনশীল হওয়ার দরকার আছে, প্রত্যেকের সহন হওয়া দরকার আছে। সেটা হয়তো ছিল না, কিন্তু ডিভোর্সটা অলরেডি হয়েছে, বিচ্ছেদ হয়েছে। তিনি আবার দ্বিতীয় বিবাহ করেছেন কিনা আমি ঠিক জানি না। তবে এই জায়গাটা, সেটা সন্তানের উপর একটা এফেক্ট এসছে। এবং তার পিতা যদি এতটাই তিনি তার ভালো হতেন, আমি অন্যভাবে বলছি, পিতা তার সমস্ত খরচ করেছেন, ঠিক আছে, তাকে পড়াশোনা করার খরচ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব ঠিক মানলাম। কিন্তু কথাটা হচ্ছে, তার পিতা যদি আমরা অ্যাস্ট্রোলজি থেকে বেরিয়ে আসি, তাহলে কিন্তু তিনি নাকি তার ম্যানেজারকে চিঠি লিখছেন, তিনি টেক্সট করছেন। তখন তো করোনার আবহাওয়া আসেনি। আজকে 2019 থেকে যখন বাড়াবাড়ি হচ্ছে, তখন তো করোনা ঢোকেনি। করোনা তো ঢুকেছে আমাদের দেশে, আমাদের মার্চ মাসে ঢুকেছে করোনা। তার আগে থেকে শুরু হয়েছে, চীন ফিনে ছড়িয়েছে, হয়েছে সেটা ইতালি চলছিল, তারপরে USA গেল, জার্মান এরকম চলছিল, সেখানে চলছিল। কিন্তু আমাদের দেশে কিন্তু তার প্রভাবটা তো আসেনি। তো আমাদের দেশে আস্তে আস্তে সেটা মার্চ কেটে গেছে, মার্চ মাসের ঠিক মাঝামাঝি জায়গায় সেই সময় কিন্তু আমাদের দেশে প্রভাব হয়েছে। তো তখন তো ফ্লাইট, ট্রেন সব কিছু চলছিল। তো তখন তিনি সেই দেশ থেকে, তার পাটনা থেকে তিনি কেন মুম্বাইতে নিজে যাননি কেন? এবং তার যে সম্পর্কের যে টানাপোড়েন যেটা ছিল, যার সঙ্গে চলছিল, মানলাম সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক চলছিল, তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, ঝগড়াঝাটি অশান্তি, বা তাকে গাইড করছিল ভীষণভাবে, তাহলে তার তো নিজের দিদি ছিল। তার দিদির জায়গাটা আমরা আসি, দিদির জায়গাটা আমরা যখন চলে আসবো, তার বড় দিদি, এল্ডার সিস্টার, তাহলে তার এল্ডার সিস্টার তার 11th হাউস থেকে বিচার করবে। 11th হাউসের লর্ড হচ্ছে এখানটা মার্কারি ইজ অলসো দ্য সেকেন্ড হাউস, অ্যান্ড সে থার্ড হাউসে চলে গেছে। মার্কারিও কিন্তু এদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে। তাহলে মার্কারি সেটা হচ্ছে তার দিদি এবং জামাইবাবু দুজনেই কিন্তু দুজনেই হচ্ছে তারা লয়ার, দিল্লিতে নাকি নামি দামি উকিল আর কি, ওরা অ্যাডভোকেট। তো সেটা তো আমার বুধ ম্যাচ করছে সুন্দরভাবে। তাহলে তার দিদিরা রয়েছে, জামাইবাবুরা তাকে তো চেষ্টাও নাকি করেছিল, এখন পরে জানা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক না কেন, তাদের সঙ্গে থেকেও, তাদের সঙ্গ নিয়েও তো পিতা আসতে পারতেন তার বাড়িতে, তার বান্দ্রে আসতে পারতেন, তিনি সেটা করেননি। অর্থাৎ এখান থেকে একটা বোঝাও যাচ্ছে যে ছেলের প্রতি তার একটা বীতশ্রদ্ধ ভাব প্রথম থেকে ছিল। ছেলে তো বাবার প্রতি ছিলই, এবং হরস্কোপ সে কথা বলছে। সেই পিতৃকারক গ্রহের সঙ্গে কিন্তু এখানটায় শনির কানেকশান, পিতৃকারক গ্রহ রবির সঙ্গে সেই ষষ্ঠপতির কানেকশান হয়েছে। এবং পিতার যে অধিপতি নবম ভাব থেকে যদি ধরি, তৃতীয় ভাব থেকে ধরি, উভয় ক্ষেত্রেই কিন্তু সেই ষষ্ঠপতির সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য কিন্তু পিতার সঙ্গে সম্পর্কটা ভালো হয়নি। মাতার সঙ্গে তার সম্পর্ক, মাতার নিয়ে তার আফসোস, তার মন মানসিকতা সব কিন্তু মাতৃকেন্দ্রিক। কিন্তু মাতা তিনি এক্সপায়ার করেছেন অনেক আগেই, সেটা কিন্তু তাকে তাড়িয়ে বেরিয়েছে, এটা একটা ব্যাপার। তো সুতরাং এই ছিল তার সুশান্ত সিং রাজপুতের হরস্কোপ অ্যানালাইসিস করলাম আমি।
তো আমি অ্যাজ পার টোটাল প্রেডিকশনটা এখন যা চলছে, এখন তাদের যা কেস যা চলছে, যা স্থিতি, তার পরিপ্রেক্ষিতে দেখছি যেটা আমাদের এই হরস্কোপের এই টাইমটা 2:15 টাইমটা 21 জানুয়ারি 2:15 রাত 2:15 1986 এই সময়টা ঠিক বলে মনে হচ্ছে। এবং সেটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম একটা জায়গায় সুন্দরভাবে আমার ম্যাচ করলো। হ্যাঁ, তো এই জায়গাটা আমি একটা সময় প্রতিবাদ করেছিলাম, আমি লিখেওছিলাম আমার প্রোফাইলে, যারা রেগুলার আমাকে দেখেন বা করেন তারা প্রোফাইলে দেখলে বুঝতে পারবেন যে আমি সেই সময় বিরোধিতা করেছিলাম, হিন্দিতে লিখেছিলাম যে আবি এ টাইম নেই হ্যাঁ। হ্যাঁ, আবি এখন তো দুঃখের সময়, এখন এইসব জিনিস নিয়ে টেস্ট করে আপনার টেস্ট করা বা কিংবা আপনার ভিডিও করা, ইউটিউবে ছেড়ে দেওয়া, ভিউয়ার বাড়ানো, এটা কোনো যুক্তি নয়। কিন্তু আজকে 2 মাস কেটে যাওয়ার পরে, 2 মাসের বেশি হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে এটা একটা সেই স্থিতি এসেছে যে এটাকে একটা বিশ্লেষণ করা দরকার আছে, তাই কিন্তু আজকে প্রয়োজন মনে করলাম। তো আমি মনে করলাম এটা খুব নেসেসারি। তো আমি আজকে এটা একটু আলোচনা করলাম, অর্থাৎ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই বলে আমি আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, शुक्रिया सबको, मेरा जो व्यूअर्स যারা जो हैं सबको मेरा धन्यवाद, नमस्कार, अच्छा रहें, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।